হ্যালো আপুরা অ্যান্ড হ্যালো ভাইয়ারা, সবাই কেমন আছো? আজকে আবার আমি চলে আসলাম 12 প্যাচাল উইথ অনর নতুন একটা এপিসোড নিয়ে। অফিসিয়ালি এটা 2025 সালের আমার প্রথম ভিডিও হতে যাচ্ছে। আমি ব্যাক টু ব্যাক যেই 2-3টা ভিডিও আপলোড দিয়েছি এবছরে, এগুলো একটাও এবছরের আমার ভিডিও শুট করা ছিল না। এগুলো আমি ডিসেম্বর মাসে শুট করেছিলাম। জানুয়ারি মাসে আমার পার্সোনালি ভাবে কোনো শুট করা হয়নি। এর রিজন, প্রথম দিকে আমি একটু ঘোরাঘুরি করছিলাম, আর যেহেতু এবছরের প্রথম দিকে আমি জিমে ভর্তি হব, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। জিমে ভর্তি হওয়ার পর এত বছর পর যখন আমি ওয়ার্কআউট করা শুরু করেছি, আমার গা হাত পা এত ব্যথা করা স্টার্ট করছে। সো আমি মানে অ্যাকচুয়ালি কোঅপারেট করতে পারতেছিলাম না আমার পুরা লাইফস্টাইলটার সাথে, যে আমি কখন ভিডিও শুট করব, কখন আমি জিমে যাব, আর অ্যাকচুয়ালি কখন আমি নামাজ কালাম পড়বো। তো সবকিছু মিলিয়ে সবকিছু সেট আপ করতে করতে আমি দেখলাম জানুয়ারি মাসের 20 তারিখ হয়ে যাচ্ছে। আমি বলছি, না না না, একটু টু মাচ হয়ে যাচ্ছে। তো আমি ভাবলাম না, আজকে একটা পারফেক্ট টাইম 12 প্যাচাল শুট করার। আর যারা যারা আমাকে ফেসবুকে ফলো করো তারা জানবে, আমি অবশ্য ফেসবুকে ভেবে লাইভে আসি না, বাট প্রতিদিন কিন্তু আমি স্টোরি দেই। স্টোরিতে আমার লাইফ আপডেট তোমাদের সাথে শেয়ার করি। সো আমার সাথে যারা কানেক্টেড থাকতে চাও তারা কিন্তু চাইলে আমাকে ফেসবুক পেজে ফলো করতে পারো। আমি পাশ থেকে আমার ফেসবুক পেজের ছবিটা দিয়ে দিব। তো সেখানে তোমাদের সাথে শেয়ার করছিলাম যে রিসেন্টলি আমি রোডের যে মাইকটা কিনছি, রোড পড মাইক মনে হয়, এত দামি একটা মাইক। মাত্র 2টা 12 প্যাচাল শুট করার পর আমি জানি না এটার কি হয়েছে, টাইপ সি পোর্টটা নষ্ট হয়ে গেছে, যে কারণে এর ভিতরে আমি একবার 12 প্যাচাল শুট করতে যেও আমার মনটা এত খারাপ হয়েছে, আমি আর 12 প্যাচাল শুট করতে পারি নাই। আমি জানি তোমরা অধীর আগ্রহে বসেছিলে আমার গল্প শোনার জন্য, বাট কি করবো, আমিও তো মানুষ। আমার মন খারাপ হয়ে গেছে বলে আমি 12 প্যাচাল শুট করতে পারি নাই। তো যাই হোক, যতই জামাইয়ের সাথে রাগ করি যে কেন তুমি আমাকে একটা কন্ডেন্সার মাইক কিনে দিছিলা, যাই করে দিছিলা, বাট শেষমেশ হাজবেন্ডের কিনে দেওয়া মাইকটাই হলো আমার শেষ সম্বল। সো ভাগ্যিস এটা আমার ব্যাকআপে ছিল, এটাকে আমি বিক্রি করে দিই নাই। আর আমি ভাবতেছি এটাকে আমি রেখে দিব, কজ ইউ নেভার নো টেকনোলজির জিনিস কখন ধুমধাম করে নষ্ট হয়ে যায়। অলওয়েজ ক্যামেরা আর মাইক এই টাইপের জিনিস কন্টেন্ট ক্রিয়েটরদের দুটা দুটা করে থাকা লাগে, না হলে কাজ করতে গেলে 12টা বেজে যায়। এই যে এখন আমি আর বাংলাদেশ থেকে ঠিক করছি রোডের মাইক কিনবো না, বুশরাকে আমি বলছি তুই ইউএস থেকে কিনে পাঠা। সো ওইটা আমার জন্য ইজি হবে, কজ বাংলাদেশে অনেক বেশি দাম পড়ে যাচ্ছে। মানে বাংলাদেশ, আমি ইউএস থেকে কিনলে অ্যাটলিস্ট আমি মনে হয় 7,000 টাকা কমে কিনতে পারবো। সো ইয়া, তো চলো দেরি না করে শুরু করি আজকের 12 প্যাচাল। বাট 12 প্যাচালটা শুরু করার আগে যেটা না বললেই না, আজকের 12 প্যাচালকে নন স্পন্সর স্পন্সর করছে না না না, স্কিন আর্টিস্ট্রি। স্কিন আর্টিস্ট্রির পক্ষ থেকে আমি আমার 2টা রাইড অর ডাই ময়শ্চারাইজার নিয়ে কথা বলতে যাচ্ছি। রাইট নাও আমার একটা সিচুয়েশন, মানে তুমি ডিসাইড করতে পারতেছো না, না এটা গরমকাল না এটা শীতকাল, মানে নাতিশীতোষ্ণ কাল, এটাই বলা যেতে পারে। বাট আমি আজকে যে 2টা ময়শ্চারাইজার নিয়ে কথা বলবো, যে 2টা ময়শ্চারাইজার আমি সারা বছর ধরে ব্যবহার করি, এবং তোমার যে টাইপেরই স্কিন হোক না কেন, তুমিও যেন চাইলে এই 2টা ময়শ্চারাইজার ব্যবহার করতে পারো। অনেক সময় আমি দেখেছি যে স্কিন আর্টিস্ট্রিতে এরকম আপু ওর ভাইয়ারা নক দিয়ে থাকো যে তুমি এক্সট্রিম লেভেলের কনফিউজড, যে তোমার স্কিন টাইপ কি তুমি জানো না, মানে তুমি বুঝতেছো না তোমার জন্য কি বেটার হবে। এবং তোমার যেহেতু স্কিন এতটাই সেন্সিটিভ, তুমি টাকা খরচ করতে রাজি আছো, বাট তুমি ভয় পাচ্ছ যে এই প্রোডাক্টটা মেখে না তোমার স্কিনটা রিয়াক্ট হোক। তো আমি তোমাদের সাথে আমার রাইড অর ডাই 2টা প্রোডাক্ট শেয়ার করবো। মানে তোমার স্কিন যতই সেন্সিটিভ, অ্যাকনি প্রোন, ফাঙ্গাল অ্যাকনির প্রবলেম হোক, অথবা তুমি প্রেগনেন্টও হও না কেন, ভাইয়াদের তো সমস্যা নেই, তোমরা প্রেগনেন্ট হবে না, বাট তুমি যদি প্রেগনেন্ট হও কোনো সমস্যা নাই। তো প্রথমে যে প্রোডাক্ট নিয়ে আমি কথা বলবো অলরেডি তোমরা দেখছো, এটা আমার খুবই পছন্দের। এটা হচ্ছে ডক্টর জির রেড ব্ল্যামিশ ক্রিম। আগে ডিব্বাটা পাওয়া যেত আমাদের পেজে, এখন এটা টিউব আকারে আসছে। টিউবটা আমি বলবো মোর হাইজেনিক, কারণ আঙ্গুল দিয়ে বের করার থেকে আমি এরকম টিউব আকৃতি পছন্দ করি, কজ জাস্ট এভাবে নিবো, আমার আঙ্গুলটা ঢুকবে না, ভিতরের ময়শ্চার মানে যাবে না।
সো প্রত্যেকবার ফ্রেশ প্রোডাক্ট আমি ব্যবহার করতে পারি। এটা স্যান্টেলা অ্যাজিওটিকা এক্সট্রাক্ট সমৃদ্ধ একটা ময়শ্চারাইজার, খুবই লাইট ওয়েট জেল বেজ একটা ময়শ্চারাইজার। তোমাদেরকে দেখাই, এটা তুমি সারা বছর ব্যবহার করতে পারবা। মানে তোমার স্কিনে যে টাইপের প্রবলেম হোক, যদি এমন হয় কোনো কিছু ব্যবহার করে তোমার স্কিন বার্ন করে ফেলছো, অথবা তোমার স্কিনে কেমিক্যাল এক্সফোলিয়েটর করতে যে চামড়া উঠে গেছে, রেটিনল ব্যবহার করার পর স্কিন তুমি চামড়া ছিলে গেছে, জ্বলতেছে, অথবা প্রচন্ড পিম্পলস এর প্রবলেম, তোমার স্কিন সেন্সিটিভ হয়ে গেছে, তুমি জানো না কি ব্যবহার করবা, অনেক ভালো একটা ময়শ্চারাইজারটা তুমি যে কোনো টোনার সেরামের সাথে এটা ব্যবহার করতে পারবা। এটা সব ধরনের টোনার সেরামকে কমপ্লিমেন্ট করে। মানে তুমি যেদিন রেটিনল ব্যবহার করছো তাই সেদিন ওটা ব্যবহার করতে পারবা, যেদিন তুমি এটা কেমিক্যাল এক্সফোলিয়েটর ব্যবহার করছো সেদিনও ব্যবহার করতে পারবা, যেদিন তুমি অ্যান্টি অক্সিডেন্ট অথবা ভিটামিন সি সেরাম ব্যবহার করছো সেদিন ওটা ব্যবহার করতে পারবা। এটা হচ্ছে সেরকম টাইপের একটা ময়শ্চারাইজার। আর যেহেতু এটা জেল বেস, যে কারণে যেহেতু আমাদের দেশটা গরমকাল প্রধান দেশ বলা যেতে পারে, সো যে কারণে এটা কিন্তু সারা বছর ব্যবহার করা যায়। আর এটা জেল বেস বলে ভেবো না যেটা মুখে দেওয়ার পর তোমার স্কিনটাকে মানে শুষ্ক বানায় রাখবে। এটা কিন্তু স্কিনটাকে অনেক হাইড্রেশন দেয়, বাট একদমই অয়েলি না, স্কিনটাকে চিটচিটে করে না, যে কারণে এটা আমার খুবই পছন্দের। সো এটা তোমরা স্কিন আর্টিস্ট পেজে তো পেয়ে যাচ্ছ। আরেকটা আমার খুবই পছন্দের ময়শ্চারাইজার, যদি এমন হয় যে আপু আমার স্কিনটা কিন্তু ড্রাই, ডিহাইড্রেট, ফ্লেকি, বাট এর ভিতরেও আমার অ্যাকনির প্রবলেম, এবং আমার সেন্সিটিভ, এবং আমার ফাঙ্গাল অ্যাকনির প্রবলেম, এবং আমি প্রেগনেন্সি সেফ চাচ্ছি, তোমার কাছে এরকম কোনো প্রোডাক্ট আছে কিনা? তাদেরকে আমি রেকমেন্ড করবো না, এটা হচ্ছে হাদালাবো ব্র্যান্ডের গোকোজিয়ন পারফেক্ট জেল ক্রিম। এটার মতো হাইড্রেটিং আর ময়শ্চারাইজিং এবং মানে সেন্সিটিভ স্কিনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট এত ভালো ময়শ্চারাইজার আমি ব্যবহার করি নাই। বাই দ্য ওয়ে, আমার এই ডিব্বার ভিতরে কোনো প্রোডাক্ট নাই। আমি একটু আগে তোমাদের সাথে শেয়ার করছিলাম যে কোনো প্রোডাক্ট এরকম আঙ্গুল দিয়ে ব্যবহার করতে আমার পছন্দ না। সো আমি আলি এক্সপ্রেস থেকে এরকম পাম্প, এরকম টাইপের ডিব্বা পারচেস করছি। এগুলোর দাম কত নিয়েছে? 400 টাকা। সো আমি বারবার এগুলোকে রিফিল করি। এটাও কিন্তু জেল বেস টাইপের, বাট এখানে 4 থেকে 5 ধরনের হাইলুরনিক অ্যাসিড আছে। দেখতে পাচ্ছ, এটাও কিন্তু জেল বেস টাইপের, বাট এটার টেক্সচারটা কিন্তু আর একটু থিক। সো তোমার স্কিন ড্রাই, ডিহাইড্রেট, ফ্লেকি হলে তুমি এটা চাইলে ব্যবহার করতে পারবা। এটা একটু মোটা লেয়ারে তুমি এইভাবে লাগাই রাখবা, সকালবেলা উঠেই দেখবা যে তোমার স্কিন অনেকখানি রিপেয়ার হয়ে গেছে, যে কারণে এটা আমার খুব পছন্দের। তুমি চাইলে এটা শীতকালেও ব্যবহার করতে পারবা, তুমি চাইলে এটা গরমকালেও ব্যবহার করতে পারবা। গরমকালে একটু অল্প ব্যবহার করবা, শীতকালে একটু বেশি ব্যবহার করবা, যে কারণে আমার পছন্দের। এই দেখো, এটা কিন্তু একদমই অয়েলি না, গ্রিসি না, চিটচিটে না। আর সবচেয়ে বড় কথা, ফাঙ্গাল অ্যাকনির যাদের প্রবলেম আছে তারা অয়েলি, গ্রিসি, চিটচিটে ময়শ্চারাইজার ব্যবহার করতে পারে না, যে কারণে এই দুটোই ফাঙ্গাল অ্যাকনি সেফ। এই ময়শ্চারাইজারে কিন্তু কয়েকটি হাইলুরনিক অ্যাসিড ছাড়াও রয়েছে স্কোয়ালাইন, সেরামাইড এবং কোলাজিন, যেটা তোমার স্কিন ব্যারিয়ার রিপেয়ার করে তোমার স্কিনটাকে কিন্তু হেলদি, গ্লোয়িং, প্লাম্বি বানাতে সাহায্য করবে। সো তোমার স্কিন যদি ড্রাই, ডিহাইড্রেট, ফ্লেকি, অ্যাকনি প্রোন এবং ফাঙ্গাল অ্যাকনির প্রবলেম হয়, আমি হাইলি রেকমেন্ড করব এই ময়শ্চারাইজারটা তোমার সারা বছর ব্যবহার করার জন্য। আর বাই দ্য ওয়ে, তুমি যদি কিউরিয়াস থাকো যে আজকে আমি কোন লিপ টিন্ট ইউজ করেছি, এটা হচ্ছে রোম্যান্ডের বেয়ার ফিট 28 নাম্বার। এটাও তোমরা পেয়ে যাচ্ছ স্কিন আর্টিস্ট্রি পেজে। সো এই সব প্রোডাক্ট তোমরা পেতে স্কিন আর্টিস্ট্রি পেজে অবশ্যই নক করতে ভুলবে না। স্কিন আর্টিস্ট্রি পেজের যাবতীয় ইনফরমেশন আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো হ্যাশট্যাগ সেল প্রমোশন ডান। তো চলো দেরি না করে শুরু করে দিই আজকের 12 প্যাচ। আজকে যাকে নিয়ে আমাদের 12 প্যাচাল, তার নাম ডায়ান। তার জন্ম হচ্ছে 1962 সালের এপ্রিল মাসে মিজুরির স্প্রিংফিল্ড শহরে। যতদূর জানা যায় তার বাবা মা খুবই রিলিজিয়াস ছিল। ছোটবেলা থেকেই তার বাবা মা তাকে চার্চে নিয়ে যেত। ছোটবেলা থেকে মিউজিক অনেক পছন্দ করত। যখন তার বয়স মাত্র 3 বছর, তখন থেকে সে পিয়ানো বাজানো শিখে। তো বুঝতেই পারছো, ডায়ানের ছোটবেলার সম্বন্ধে অ্যাকচুয়ালি তেমন কোনো ইনফরমেশন ইন্টারনেটে নাই। তো 1984 সালে ডায়ানের তখন 22 বছর বয়স। তার তখন প্রথমবারের মতো পরিচয় হয় মার্ক স্টাউটি নামের একজন পুরুষের সাথে। মার্কের জন্ম হচ্ছে 1952 সালের এপ্রিল মাসে। তার মানে 1984 সালে মার্কের বয়স ছিল 34 বছর। তো মার্ক হচ্ছে ডায়ানের থেকে 11 বছরের বড়। আর তাদের প্রথমবারের মতো পরিচয় হয়
ব্লু গ্রাস মিউজিক ফেস্টিভ্যালে। তো ডায়ানা তো ছোটবেলা থেকেই মিউজিকের প্রতি অনেক আকর্ষণ, যে কারণে এরকম ফেস্টিভ্যালে যেতে অনেক পছন্দ করে। আর এই মিউজিক ফেস্টিভ্যালে আসার পর এমনিতেই ওর প্রথমবার দেখাতেই মার্ককে পছন্দ হয়ে যায়। এরপর ও যখন জানতে পারে যে ও একটা ব্যান্ডের ভোকালিস্ট এবং সে নিজে গিটার বাজায় এবং সে প্রত্যেকটা গান সে নিজেই লেখে, এটা জানার পর তো একেবারে ক্রাশ খেয়ে গেছে মার্কের উপরে। মানে বলতে পারো এক দেখাতেই সে মার্ককে পছন্দ করে ফেলছে। সো এই মিউজিক ফেস্টিভ্যালের পরপরই ওরা দুইজন ডেটিং করা স্টার্ট করে এবং এই ডেটিংয়ের 1 বছরের ভিতরেই ডায়ান প্রেগনেন্ট হয়ে যায়। পর সাথে সাথেই তারা বিয়ে করে ফেলে। সো 1986 সালের 2 জুলাই তাদের প্রথম সন্তান জন্মগ্রহণ করে এবং সেটা ছিল তাদের ছেলে সন্তান, যার নাম ছিল শন। এর 2 বছর যাওয়ার পর 1988 সালে তাদের আরেকটি কন্যা সন্তান জন্মায়, যার নাম হচ্ছে সারা। এবং তার 2 বছর পর 1990 সালে তাদের আরেকটি মেয়ে সন্তান জন্মায়, যার নাম রিচেল। তো 3টা বেবি নেওয়ার পরে ডায়ান চিন্তা করে ওকে ফাইন, ওকে অনেক এনাফ হয়ে গেছে, আর কোনো বেবি না, এখন আমরা আমাদের লাইফটাকে সেটেল করা স্টার্ট করব। মোটামুটি বলতে পারো 3 বাচ্চাকে যখন ডায়ান একটু বড় করে ফেলে, ডায়ান আবার তার নিজের ওয়ার্ক প্লেসে ব্যাক করে। ওই মুহূর্তে ডায়ান ছিল একজন মেডিকেল সার্জারি নার্স। রোগীদের সার্জারি হওয়ার পর, মানে আফটার সার্জারির পর, সে কিন্তু সেই সব রোগীদের টেক কেয়ার করে। সে নর্মাল নার্স না, আইসিইউ নার্স। এটা বলার রিজন, আমার বাবাও তো অনেক বছর ধরে অসুস্থ ছিল, বাসায় তার জন্য আমরা সবসময় নার্স রাখতাম, ছেলে নার্সই রাখতাম। বাট আমরা যেটা দেখছি, নর্মাল নার্সও আমরা রাখছি বাবার জন্য, আইসিইউ নার্সও আমরা লাস্টের দিকে বাবার জন্য রাখতাম। মানে নর্মাল নার্সরা মানে ক্রিটিক্যাল রোগী হলে না, ওনারা ভেবাচাকা খেয়ে যায়, ওই মুহূর্তে ওনারা কী করবো ওনারা জানে না। বাট যারা আইসিইউ নার্স ওই মুহূর্তে মানে ক্রিটিক্যাল মোমেন্টে কী করতে হবে ওরা নিজেরা ডিসিশন নিতে পারে। সো যদি তোমাদের বাসায় এরকম ব্রেন স্ট্রোকের রোগী থাকে, প্যারালাইসিসের রোগী থাকে, ইমার্জেন্সি তোমাদের একজন নার্স রাখা দরকার, তোমরা চেষ্টা করবা বাসায় আইসিইউ নার্স রাখতে। যদি একটু টাকা লাগে, বাবা মাকে তোমরা যদি ভালো টেক কেয়ার করতে চাও, আইসিইউ নার্স বাসায় রাখার চেষ্টা করবা। যাই হোক, ডায়ানের এবার বাচ্চাদের বিষয়ে আসি। ডায়ানের বাচ্চারা কিন্তু খুবই আউটগোয়িং এবং ইন্টেলিজেন্ট ছিল। শনের হবি ছিল হচ্ছে বই পড়া, আর সারার ফেভারিট হবি ছিল হচ্ছে ল্যাঙ্গুয়েজ শেখা, এবং রিচেল বাবা মায়ের মতো মিউজিক অনেক পছন্দ করত। সবকিছু মিলিয়ে ডায়ানের লাইফটা সুন্দরই চলছিল। তো যখন 2000 সাল, তখন ডায়ানের অলমোস্ট 40, হঠাৎ করে ডায়ান প্রেগনেন্ট হয়ে যায় এবং তার পেটে আসে একটি কন্যা সন্তান, যার নাম ব্রিয়ানা। তো যেহেতু হঠাৎ করে ডায়ান প্রেগনেন্ট হয়ে যায়, তো ওই মুহূর্তে আইসিইউ নার্সের কাজ যেহেতু অনেক চ্যালেঞ্জিং, তাই প্রেগনেন্ট অবস্থায় তার ওই জবটা করা পসিবল ছিল না, তাই সে সেই জবটা ছেড়ে দেয়। এরপর হেলথ ইন্স্যুরেন্স একটি কোম্পানিতে সে একটি জব স্টার্ট করে। তো দেখো, ডায়ান কিন্তু তার পুরো ক্যারিয়ারে নার্স ছিল। নার্সরা কিন্তু অলওয়েজ হাঁটাহাঁটি করে, এখান থেকে সেখানে যায়, সে কখনোই লাইফে ডেস্কে বসা জব করে নাই। আর এবার তার 40s প্রেগনেন্ট অবস্থায় সে প্রথমবারের মতো ডেস্কে বসা কাজ সে স্টার্ট করছে। এর মধ্যে সে আরো প্রেগনেন্ট, এবং এখানে আসার পর সে যেটা দেখতে পায়, তাকে ঘন্টার পর ঘন্টা একটা জায়গায় বসে কাজ করতে হচ্ছে। এর মধ্যে সে আরো প্রেগনেন্ট। এই সময় কিন্তু মেয়েদের দেখা যায় মানে মুড সুইং হওয়ার প্রবলেম অনেক হতে থাকে। যখন এক জায়গায় বসে প্রেগনেন্ট অবস্থায় ঘন্টার পর ঘন্টা তার কাজ করতে হয়, ওই সময় যায় তার মাথাটা নষ্ট হয়ে। আর যেটা না বললেই না, তার জামাই কিন্তু হচ্ছে আগে থেকে যে মিউজিশিয়ান ছিল, সে এখনো মিউজিশিয়ানই আছে। এর বাইরে অ্যাকচুয়ালি সে আর কোনো কাজই করে না। প্রথম দিকে ডায়ান এটাকে অ্যাপ্রিসিয়েট করতো যে তার জামাই মিউজিক করে, এটা তার ভালো লাগতো। কিন্তু যখন ব্যাক টু ব্যাক 1টা 2টা 3টা বাচ্চা হয়ে গেল, এরপর থেকে তার জামাইকে সে বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, তুমি মিউজিক করতে পছন্দ করো, তোমার ভালো লাগে, বাট এখন তোমার কিন্তু পাশাপাশি একটা জব নেওয়া দরকার। আমার একা 3টা বাচ্চার ভরণ পোষণ করা তো সম্ভব না। মানে একটা সময় পর্যন্ত ভালো লাগে, মানে হাজব্যান্ডের গান শোনা, জামাই গান লিখতেছে, সে গিটার বাজাইতেছে, বাট এগুলো দিয়ে তো আর সংসার চলে না। মার্কের যে প্রবলেমটা ছিল, সে প্রায় এই ছোটোখাটো একটা জব করে, এই করে সেই করে, ভালো লাগে না, ধ্যাত ফেলে দেয়, এই করে সেই করে, জব ছেড়ে চলে আসে, কোনো জায়গাতে সে স্টেবল হইতে পারে না। এই জিনিসগুলা কিন্তু যদিও বা ডায়ান মুখ দিয়ে বলতো না, বাট মনে মনে তার আস্তে আস্তে এগুলার উপরে জিদ উঠতে থাকতো। হঠাৎ করে সে যখন 40s প্রেগনেন্ট হয়ে যায় অনিচ্ছাকৃতভাবে, মনে হয়
এটা তার জামাইয়ের উপরে তার আরও জিদ আসতে থাকে, তার কাছে মনে হতে থাকে এর উপরে পুরোপুরি দোষ তার জামাইয়েরই। তার ভিতরে তার জামাই একদমই সিরিয়াস না, মানে অলমোস্ট 4টা সন্তান আসতেছে, 4 নাম্বারটা দুনিয়াতে, এখনও তার জামাই ঠিকমতো ইনকাম করতেছে না। প্রেগনেন্ট অবস্থায়ও তাকে ফুল টাইম জব করতে হচ্ছে, সংসার চালাতে হচ্ছে। সব কিছু মিলায়ে ডায়ানার বলতে পারে একটা ব্রেকডাউন হয়ে এসে গেছে, মানে এখন আরও কিচ্ছু মানতে পারতেছে না। এর ভিতরে ডায়ান যেটা জানতে পারে, তার প্রথম ছেলে ডায়াগনোস হয়েছে অটিজমে, এবং দ্বিতীয় মেয়ে সারা, তার লার্নিং ডিসএবিলিটিসের প্রবলেম আছে। অনলি রিচাল 3 নাম্বার বাচ্চা, ও হচ্ছে মানে দুনিয়ার চোখে নর্মাল বাচ্চা। সো এই সব কিছু মিলায়ে মানে এখনো প্রেগনেন্ট, প্রথম 2 বাচ্চা, স্পেশাল চাইল্ড, সব কিছু মিলায় এখন আর ডায়ানের মাথা কাজ করতেছে না। কারণ ডায়ান সারাদিন জব করবে, বাসায় আসবে, বাচ্চাদেরকে পড়াশোনা করাবে, রান্নাবান্না করবে, বাসা পরিষ্কার করবে, এবং তার হাজব্যান্ড শুধু গান লিখবে আর গিটার বাজাবে। এটা তো ডায়ান সহ্য করবে না। বাসা ভাড়া, ইলেকট্রিসিটি বিল, বাচ্চাদের পড়াশোনার টাকা, সব কিছু ডায়ানেরই জোগাড় করতে হচ্ছে। সো অফিস শেষ করে ডায়ান যখন এসে দেখতো তার জামাই সোফার ভিতরে শুয়ে শুয়ে টিভি দেখতেছে, অথবা মানে অনেক চিন্তায় বসে আছে, সে গান লেখার চেষ্টা করতেছে, এটা ডায়ানকে ট্রিগার করতো এক্সট্রিম লেভেলের ঝগড়া স্টার্ট করতে। বাট যদিও বা ডায়ান কিন্তু এই লাইফটা নিজেই চুজ করছিল, এই লোকের গান শুনেই কিন্তু সে তার প্রেমে পড়ছিল। মানে সত্যি কথা বলতে গেলে ওই যে যখন রিয়েলিটি চেক দেয়, বলে না ভালোবাসা জানলা দিয়ে দৌড়ে পালায়, রাইট নাও ডায়ানের কিন্তু সিচুয়েশনটা এরকমই হয়েছে। তার থেকে বড় বিষয় হচ্ছে এই 3 বাচ্চা এবং ডায়ান এবং মার্ক মাত্র 900 স্কোয়ার ফিটের একটা ছোট্ট বাসায় বসবাস করে। সো এত বাচ্চা, এত কেয়স, এত ছোট্ট একটা জায়গায় ওরা থাকে কনজাস্টেড ভাবে, সব কিছু মিলায় মানে ডায়ানের মাথা মানে এক্সপ্লোর করতো। তো সব সময় দেখা যেত মার্ক অ্যান্ড ডায়ান সারাটা দিন রাত ঝগড়া 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 ওরা করে যাচ্ছে। তার ভিতরে তোমাদের যদি কেউ অটিস্টিক বাচ্চা বাসায় থাকে তারা জানবা যে ওরা কিন্তু চিল্লাচিল্লি একদমই পছন্দ করে না। ওরা যদি চিল্লাচিল্লি শুনে অনেক প্যানিক আউট করে, এরপর ওরাও চিৎকার করে কান্নাকাটি করতে থাকে। তো বলতে পারো যে ওদের বাসা মানে টোটাল একটা ম্যাস, মানে ওদের আশপাশের প্রতিবেশীও শান্তিতে বসবাস করতে পারবে না, এরকম একটা সিচুয়েশন থাকতো ওদের বাসায়। গুগল থেকে আমি ডায়ানের বাসার যেসব পিকচার পেয়েছি সেগুলোর ছবি আমি পাশ থেকে তোমাদের সাথে শেয়ার করবো। ডায়ান যেহেতু 2টা বাচ্চা স্পেশাল চাইল্ড ছিল এবং একটা নর্মাল ছোট বাচ্চা ছিল দুনিয়ার মতে, তো পুরো বাসাটা অলওয়েজ এলোমেলো থাকতো। 3টা ছোট বাচ্চার কি করবে, বাচ্চারা ঘর নোংরা করে, এটাই নর্মাল। কিন্তু যখন একজন মহিলা মানে অল টাইম টাকা উপার্জনের জন্য বাইরে থাকছে এবং বাবা বাচ্চাদের সাথে বাসায় আছে এবং তিনি মিউজিক করেন, গান লেখেন, এর বাইরে তিনি কিচ্ছু করেন না, টাকা উপার্জন করতে বাইরে যান না, তিনি চাইলেই কিন্তু বাসাটা একটু গুছিয়ে রাখতে তার ওয়াইফকে হেল্প আউট করতেই পারে। এটা খুবই নর্মাল, আমি মনে করি না একজন মানুষ হিসাবে মানুষের কাছে খুব একটা বেশি কিছু চাচ্ছে। তোমরা যদি বাসার অবস্থা দেখো, পুরা বাসা একদম কেয়স তৈরি হয়ে থাকতো, যে কারো বাড়ি থেকে এসে মানে মাথা নষ্ট হয়ে যাবে এরকম টাইপের এলোমেলো অবস্থা। ডায়ান অলওয়েজ অনেক স্ট্রেসের ভিতরে থাকতো। ও জাস্ট চাইতো ওর হাজব্যান্ড যেন ওকে একটু হেল্প করে, মানে সে ফিনান্সিয়ালি ওকে হেল্প না করতে পারুক, অ্যাটলিস্ট ঘরের কাজে ওকে একটু হাত লাগিয়ে একটু হেল্প করুক, মানে ঘরে কাজ করে। তো ব্রিয়ানার জন্মের কিছুদিন পর ডায়ান রিয়েলাইজ করতে পারে মনে হয় ব্রিয়ানারও একটু প্রবলেম আছে। তো ডক্টর দেখানোর পর ডায়ান জানতে পারে তার মেয়ের লার্নিং ডিসএবিলিটিস আছে। এটা জানার পর ডায়ান একদম ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। তার 4টা সন্তানের ভিতরে 3টা সন্তানের স্পেশাল চাইল্ড, শুধু একটা মাত্রই নর্মাল। সরি, আমি এইভাবেই মানে একজনকে নর্মাল, 3জনকে স্পেশাল চাইল্ড, অথবা 3জনের সমস্যা আছে, একজন শুধু ভালো, এভাবে বলছি। আমার ছোট ভাইয়েরও মানে সেও স্পেশাল চাইল্ড। সমাজ তাদেরকে এভাবে আলাদা করেছে, এখানে আমার কিছু করার নাই। আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর ক্ষেত্রে এইভাবে ডিভাইড করে বলছি, বাট তাছাড়া আমার কাছে সবাই সমান। প্লিজ এইভাবে মানে আমাকে কেউ ব্লেম দিতে আসো না এখানে।
তো যেটা হয় মানে যখন মানে ডায়ানটা রিয়েলাইজ করতে পারে যে তার বাচ্চাদের এত সমস্যা, এর ভিতরে তার হাজব্যান্ড তাকে কোনোভাবেই সাপোর্ট দিচ্ছে না ফিনান্সিয়ালি অর মেন্টালি, ঘরেও কোনো কাজ করতেছে না, সব কিছু মিলিয়ে সবার উপরে ডাইনের রীতিমতো ঘৃণা জন্মাতে থাকে। মানে এখন সে আর কাউকেই দেখতে পারে না, শুধুমাত্র তার একমাত্র সন্তান রিচেলকে ছাড়া, কজ সে অনলি নর্মাল এই পুরো ফ্যামিলিতে। তো তার মন প্রাণ, তার হোল কনসেন্ট্রেশন সে রিচেলের উপরে ইনভেস্ট করতে থাকে। যেহেতু রিচেল ছোটবেলা থেকেই তার বাবা মার সাথে চার্চে যেয়ে অভ্যস্ত, সেই কারণে সে ছোটবেলা থেকে চার্চে যেতে পছন্দ করত এবং রিলিজিয়াস থিম রিলেটেড মিউজিক করতে পছন্দ করত, যেমনটা ওর মা করতে পছন্দ করত, যে কারণে ডায়ানও রিচেলের এই জিনিসগুলো খুবই পছন্দ করত। ছোটবেলা থেকে রিচেল অনেক ট্যালেন্টেড একটা বাচ্চা ছিল, যে বিষয়টা ডায়ান অনেক উপভোগ করত এবং সে প্রাউড ফিল করতো। তার সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে তার বাচ্চার প্রশংসায় সে অনেক পোস্ট দিত, ছবি শেয়ার করতো, আমার মেয়ে এই করছে সেই করছে, এত অ্যাচিভমেন্ট, তার মেয়ে গান গাচ্ছে, গান লিখতেছে, ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছে, অলওয়েজ তার মেয়ে কী করছে না করছে, তার মেয়ের লাইফ আপডেট সবসময় সে ফেসবুকে পোস্ট করতো। বাট সবচেয়ে মানে চোখে পড়ার বিষয় হচ্ছে তার যে আরও 3টা বাচ্চা আছে সেই জিনিসটা ভুলেই গেছে। ডায়ানকে যদি কেউ পার্সোনালি না জানে, মানে শুধু অনলি তার ফেসবুক ফ্রেন্ড হয়, যে কেউ ভাবতে পারে ডায়ান মনে হয় একজন সিঙ্গেল মাদার, যার কোনো হাজব্যান্ড নাই, হয়তো বা তার কোনো আর বাচ্চা কাচ্চাও নাই, অনলি তার মনে হয় একটাই বাচ্চা আছে। কারণ অলওয়েজ সে তার ফেসবুকে রিচেল এই করছে, রিচেল সেই করছে, শুধু এইগুলোই বলতে থাকে। তার যে আরও 3টা বাচ্চা আছে, তার যে আরেকটা স্বামী আছে, এইসব ব্যাপারে সে ফেসবুকে কখনো কোনো আপডেট দেয় না, কোনো কথা বলে না। অনলি তার একমাত্র সন্তান রিচেলকে নিয়ে সে কথা বলে, সে রিচেলকে নিয়ে প্রাউড ফিল করতে পছন্দ করে। তো 2012 সালের কথা, তখন ডায়ান অলমোস্ট 50 বছর বয়সে পা দিবে। এই সময়টাই এসে মার্ক আর ডায়ানের ম্যারেজ রিলেশনশিপটার অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে। মানে এখন ডায়ান তার হাজবেন্ডকে আর সহ্যই করতে পারে না। মানে তার হাজবেন্ড এই পর্যায়ে এসেও এখনও তার লাইফে কিছু একটা করে উঠতে পারে নাই। মানে এখনও সে শুধু অনলি গান লেখে, সে গান গায় এবং লাইফে কিছু একটা করার চেষ্টা করতেছে। ডায়ানের ভাষ্য মতে তার হাজবেন্ড হচ্ছে একজন অ্যালকোহলিক পার্সন এবং সে অলওয়েজ খ্যাচ করতে থাকে এবং খারাপ ব্যবহার করতে থাকে এবং সে প্রচণ্ড রাগী একটা পার্সন। এবং ডায়ান এটাও জানায় যখন তার হাজবেন্ড প্রচণ্ড চেতে যায়, সে ঘরের ভিতরে জিনিস ভাঙচুর করা স্টার্ট করে। তো বছর ধরে যে সে মার্কের সাথে সংসার করতেছে, দুইজন যে একই ছাদের নিচে একই বেডরুমে বসবাস করতেছে, এরপরও সে অনেক লোনলি ফিল করে। আস্তে আস্তে সে তার হাজবেন্ডকে ঘৃণা করা শুরু করছে, এতটাই ঘৃণা করা শুরু করছে সে তার হাজবেন্ডের গাট ফিলিংসকেও ঘৃণা করে। মানে আছে না যে একজনের অনুভূতি, একজনের গাট, সেটাকেও সে ঘৃণা করতেছে। তার মানে বুঝতেই পারতেছ সে তার হাজবেন্ডকে এখন কোন লেভেলে ঘৃণা করা স্টার্ট করছে। চিন্তা করো, তারা কিন্তু এখনো সেই বাসাতেই থাকে, 900 স্কোয়ার ফিটের, মানে 2 বেডরুম, 6 জন মানুষ, সবাই কিন্তু এখন অ্যাডাল্ট। এই ছোট্ট 2 বেডরুমের বাসায় 6 জন মানুষ একসাথে থাকতেছে এবং হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুইজনকে দেখতে পারে না। 3টা স্পেশাল চাইল্ড এবং একটা বাচ্চা নর্মাল। তো সব মিলিয়ে একটা কেয়স ফ্যামিলি। এখন 2012 সাল, এই মুহূর্তে রেচেলের বয়স 22 বছর। রেচেল এখনও তার বাবা মার সাথে সেম বাসায় থাকে, আর সারা ওই মুহূর্তে বাসায় ছিল না, সে ওই মুহূর্তে কলেজে পড়াশোনা করার সময় হোস্টেলে থাকতো এবং ছোট মেয়ে ব্রিয়ানার তখন 9 বছর বয়স ছিল। অন্যদিকে মার্ক অ্যান্ড ডায়ানের বড় ছেলে শন, যার এই মুহূর্তে 26 বছর বয়স ছিল, সেও তাদের সাথে ওই বাসাতেই থাকতো। যে জিনিসটা ডায়ান একদমই পছন্দ করতো না, কারণ শনের বয়স 26। বাইরের দেশে কিন্তু দেখা যায় যখন 18 বছর বয়স হয় প্রত্যেকটা বাচ্চাই মুভ অন করে, নিজেদের মতো তারা থাকা শুরু করে দেয়, তারা বাবা মার সাথে আর একসাথে থাকে না। এশিয়ানদের একটা দিক দিয়ে আমি বলবো, একদিক দিয়ে আমরা ভাগ্যবান যে আমরা যতদিন পর্যন্ত নিজেদের পায়ে না দাঁড়াই, বিয়ে না করি, আমাদের কিন্তু কখনো চিন্তা করা লাগে না আমরা কোথায় যাব, কোথায় খাবো, কি করব না করব, বাবা মাই কিন্তু আমাদের দেখাশোনা করে।
অন্য এক দিক দিয়ে আমাদের ডাউন সাইড হচ্ছে যে আমাদের কনফিডেন্স গ্রো করতে করতে অনেক দেরি হয়ে যায়, কজ আমরা যেহেতু বাসার থেকে বের হই নাই, ফার্মের মুরগির মতো বড় হই। সো কাজের যাওয়ার পর মানে ম্যাচিওর লেভেল আসতে আসতে আমাদের মনে হয় আমাদের একটু টাইম লাগে। মানে আমার নিজের ক্ষেত্রেও আমার এটা মনে হয়েছে, কজ আমি যখন ভার্সিটিতে পড়তাম আমার বাবাকে যে আমি জানাই যে আমি একটা জবের অফার পাইছি বাবা পড়াশোনার পাশাপাশি, তুমি এটা আমাকে করতে দিবা কি না। তো আমার বাবা আমাকে জিজ্ঞাসা করছিল তোকে কত টাকা দিবে রে। আমি বলছিলাম বাবা মনে হয় আমাকে 12,000 টাকা দিবে। আমার বাবা বলছিল যা এই মাস থেকে তোকে আমি হাত খরচ 12,000 করে দিব, তাও তোকে আমি কাজে ঢুকতে দিব না। মানে আমি তো শুনে খুব খুশি হয়ে গেছি, আরে বাবা তো আমাকে হাত খরচ 12,000 করে দিবে এখন থেকে, তো আমি আর কাজে কেন যাব। তো এগুলো আমি ওই মুহূর্তে আমি মনে করছিলাম আমার বাবা আমাকে কত ভালোবাসে। অবশ্যই আমার বাবা আমাকে ভালোবাসে, বাট ওই সময় আমার বাবা যদি আমাকে কাজ করতে দিত ওটা কিন্তু আমার কনফিডেন্স গেইন করতে আরও সাহায্য করতো, এবং আমি কিন্তু টাকা আর্ন করা আরও দ্রুত শিখতাম। বাইরের দেশে যেটা হয় প্যারেন্টসের সাথে বাচ্চাদের সম্পর্কর ভিতরে আমি বলবো ওরা ডিট্যাচ একটু দ্রুত হয়ে যায়, বাট এদিকে একটা ভালো দিক হচ্ছে 18 বছর বয়সের ভিতরে ওরা যেহেতু বাসা থেকে বের হয়ে যায় আমি মনে করি ওরা দ্রুত গ্রোন আপ হয়। ডায়নার ভাষ্য মতে তার ছেলে শন কীট পতঙ্গ থেকেও ওয়ার্স ছিল, যেহেতু তার বয়স 26 বছর হয়ে গেছে, সে ইনকাম করতে পারে না, সে এখনও তার বাবা মায়ের সাথে থাকে, সে নিজের কাজ করতে পারে না। সো এরকম ছেলে থাকার থেকে না থাকাই ভালো। মানে ডায়নের বলতে পারো রীতিমতো তার বড় ছেলের উপরে ঘৃণা জন্মাতে থাকে। ডায়নের ব্যাপারে আমি যে জিনিসটা খেয়াল করেছি রিচেল ছাড়া তার কারো ব্যাপারে কোনো ইমোশন কাজ করতো না। মানে 2012 সালে এখনো কিন্তু মার্ক সিঙ্গার হিসেবেই আছে, সে গান গায়, গান লেখে, এখনো গিটার বাজায়। তো স্টার সানডেতে একটা প্রোগ্রামে তার গান গাওয়ার কথা, তো সেই প্রোগ্রামে যে যখন মার্ক গান গাবে স্টেজে ওঠে তার ব্যান্ডের অন্যান্য মেম্বাররা যেটা দেখতে পায় মার্কের মনে হয় শরীরটা খুব একটা ভালো না, সে জানি কেমন করতেছে, মানে দেখে মনে হচ্ছে সে ড্রিঙ্ক করছে। মার্কের ব্যান্ড মেম্বাররা যেটা বলতে থাকে যে যখন মার্ক গান গেতে ওঠে স্টেজে ও ঠিক মতো গান গেতে পারতেছিল না, ওর যা স্লিপ অফ টাং হচ্ছিল, ও উল্টাপাল্টা গান গাওয়ার চেষ্টা করতেছিল, ও বারবার চুলে হাত দিচ্ছিল, এদিক ওদিক তাকাচ্ছিল, মানে খুবই আনইউজুয়াল বিহেভিয়ার করতেছিল। ওই প্রোগ্রামে এমন একটা পর্যায়ে আসে যে মার্ক সোজয় দাঁড়াতেও পারছিল না, যে গানটা ও নিজে লিখেছে সেই গানটা সে ঠিক মতো গাইতেও পারতেছে না। মার্কের ব্যান্ডের যারা সদস্য রয়েছে তারা কিন্তু সবাই হচ্ছে মার্কের ফ্রেন্ড, তারা একসাথে সবাই মিউজিক প্র্যাকটিস করে, মানে কখনোই তারা মার্ককে গান গাওয়ার সময় এরকম ব্যবহার করতে দেখে নাই। মানে হঠাৎ অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, হঠাৎ করে প্যানিক আউট হচ্ছে, মানে কখনোই তো মার্ক এরকম ব্যবহার করে না। তো মার্কের এরকম ব্যবহার দেখে ওরা সবাই অবাক হয়ে যায় যে হঠাৎ করে মার্ক গান গেতে যে এরকম ব্যবহার করতেছে কেন। মার্কের বন্ধুরা বলতে থাকে স্পেসিফিকলি ওই দিন মার্কের স্কিন প্রচণ্ড হলুদ হয়ে আসতেছিল এবং তাকে দেখতে প্রচণ্ড অসুস্থ লাগতেছিল। মানে যে কেউ দেখলে বুঝতে পারবে যারা মার্ককে আগে থেকে চেনে মার্ক মেবি শারীরিকভাবে সুস্থ না। ওই দিনের পর থেকে মার্কের ভিতরে এই সিমটমসগুলো প্রতিনিয়ত দেখা দিতে থাকে। 2012 সালের এপ্রিল মাসের 1 তারিখে শন তার ফেসবুকে একটা স্ট্যাটাস দেয়। স্ট্যাটাসটা এরকম টাইপের ছিল যে আমার বাবা মনে হয় কোনো একটা আনকিউরেবল একটা মানসিক রোগে ভুগতেছে যেটার কোনো চিকিৎসা নাই, আর মনে হয় এই রোগে ভুগতে ভুগতে আমার বাবা একদিন মারা যাবে। এপ্রিল মাসের 2 তারিখে শনিবার আরেকটা ফেসবুক পোস্ট দেয়, এখানে সে লেখে আমার বাবা এখন আর ঠিক মতো গাড়ি চালাতেও পারে না, সত্যি কথা বলতে গেলে কোনো কাজই আর ঠিক মতো করতে পারে না। আমার বাবা যখন গাড়ি চালানোর চেষ্টা করেন আমার বাবা রীতিমতো শেক করতে থাকেন, সো আমারই হেল্প করতে হয় আমার বাবাকে স্ট্রেট রাখার জন্য। এপ্রিল মাসের 5 তারিখে শন তার ফেসবুকে আরেকটা স্ট্যাটাস পোস্ট করে, সেখানে সে লেখে আমার বাবা এতটাই ইনসেইন হয়ে গেছে, মানে মানসিকভাবে পাগল হয়ে গেছে, তার সাথে আমি আর কোনো ফ্রেন্ডশিপই রাখতে চাই না। এপ্রিল মাসের 6 তারিখে শন একটা ফেসবুক স্ট্যাটাস পোস্ট করে এবং সেখানে সে লেখে যে আমার বাবা প্যানিক অ্যাগ্রেসিভ পার্সন থেকে সুইসাইডাল থট টাইপের পার্সনে পরিণত হয়েছে। এবং শন সেই স্ট্যাটাসে এটাও লেখে তার বাবা তার গাড়ি, ওয়ালেট এবং সেলফোন নিয়ে চলে গেছে এবং যাওয়ার সময় তাদেরকে বলে গেছে যে তোমাদেরকে এত যন্ত্রণা দেওয়ার থেকে আমার মরে যাওয়াই ভালো। এবং শন বলতে থাকে যে আমি জানি না আমার বাবাকে আমি আর জীবিত অবস্থায় দেখবো কিনা, তিনি আর নিজের ব্যাপারে কেয়ার করেন না, উনি যদি আসলেই মরতে চান
আমি ওনাকে মৃতই দেখতে চাই। এপ্রিল মাসের 7 তারিখে শন আরেকটা ফেসবুক পোস্ট করে, সেখানে সে লেখে তার বাবা আস্তে আস্তে আরও বেশি অসুস্থ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে তার বাবার ভয়েস আস্তে আস্তে ঝাপসা হয়ে আসতেছে, তার বাবা সোজা হয়ে আর হাঁটতে পারে না, তার হাঁটার ভিতরে একটা টলমলে ভাব চলে আসছে, তার বাবার মানে নর্মালে যেরকম টায়ার্ড থাকে তার থেকেও মনে হয় তার বাবা আরও বেশি টায়ার্ড হয়ে আসতেছে। রাইট নাও তার বাবার বডি এখন আগের থেকেও অনেক বেশি টায়ার্ড হয়ে আসতেছে, যে কারণে তার বাবা সারাক্ষণ বিছানায় পড়ে পড়ে ঘুমায়। মানে এখন এমন একটা অবস্থা যে কোনো মুহূর্তে তার বাবা কোল্যাপস হইতে পারে। মাথায় রাখতে হবে শন কিন্তু হচ্ছে একজন অটিস্টিক পার্সনরা কিন্তু মিথ্যা বলে না। সো ওর বাবার এক্স্যাক্টলি যা সমস্যা হচ্ছে, ও যেহেতু কাউকে পাচ্ছে না যে কার সাথেও শেয়ার করবে, তাই সে ফেসবুকে জাস্ট সেগুলো সে র্যান্ডম পোস্ট করতেছে। সো পরবর্তী দিন, তার মানে এপ্রিল মাসের 8 তারিখে, মানে এক্স্যাক্টলি যেদিন স্টার সানডে ছিল, সেই দিন সে তার ফেসবুকে একটা ফাইনাল ফেসবুক স্ট্যাটাস পোস্ট করে। আজকে আমার বাবা এতটাই অসুস্থ, সে সারাটা দিন আজকে বিছানায় সময়টা কাটিয়েছে। তার বাবার মোটর স্কিলের অবস্থাও খুব খারাপ। এই অবস্থাতে তার বাবা আবার গাড়ি চালানোরও চেষ্টা করতেছে। এই মুহূর্তে তার বাবা যদি গাড়ি চালানোর চেষ্টা করে, মানুষ, পেটস, মানে যে কোনো জন্তু জানোয়ারের জন্য তিনি ডেঞ্জার হয়ে দাঁড়াবেন। মানে শন এখানে বোঝাতে চেয়েছে যেহেতু তার বাবা অনেক অসুস্থ আর এই অবস্থায় তিনি গাড়ি চালানোর চেষ্টা করতেছেন, হয়তো বা এই অবস্থায় তিনি ঠিক মতো গাড়ির কন্ট্রোল রাখতে পারবেন না, তো কন্ট্রোল হারিয়ে উনি একটা মনে হয় বড় সড়ো অ্যাক্সিডেন্ট ঘটতে পারেন, আর এই অ্যাক্সিডেন্টে হয়তো বা মানুষ, জন্তু, জানোয়ারের যে কারো সমস্যা হতে পারে। স্টার সানডেতে ডায়ান তার মেয়ে রিচেলকে নিয়ে চার্চে গিয়েছিল। তো চার্চে থেকে ফিরে ডায়ান যখন তার হাজব্যান্ডকে দেখতে যায়, সে যে দেখে তার হাজব্যান্ডের শরীরের অবস্থা খুবই খারাপ। মার্ক এতটাই অসুস্থ, মানে লিটারেলি তার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে, আর যেটা ডায়ান দেখে চুপচাপ দাঁড়ায় আছে। দেখো, নর্মাল মানুষ হলে মানা যায় যে এরকম একটা অবস্থায় একজন নর্মাল মানুষ জানে না যে এরকম একটা মুমূর্ষু রোগীকে কিভাবে হেল্প করা উচিত। আমাদের মাথায় রাখতে হবে ডায়ান কিন্তু অতীতে একজন আইসিইউ নার্স ছিল। সো এরকম ক্রিটিক্যাল মোমেন্টে একজন মানুষকে কিভাবে হেল্প আউট করতে হয়, অথবা এই মুহূর্তে তার জন্য কি, মানে কোনটাই হচ্ছে ইম্পর্টেন্ট, তিনি কিন্তু খুব ভালো মতো জানেন। ডায়ান তাকে কোনো রকম হেল্প না করে সে চুপচাপ দাঁড়ায় আছে, আর সে বোঝার চেষ্টা করতেছে তার হাজব্যান্ডের সাথে কি হচ্ছে। মানে সে জাস্ট ফেলায় দেখতেছে। বলতেছিলাম মার্ক যে একদমই নিঃশ্বাস নিতে পারতেছে না, এই স্ট্রাগলটা তার আরও বাড়তে থাকে, মানে একটা পর্যায়ে মানে সে ব্রিদিং নিতেই পারতেছে না, মানে কষ্ট হইতেছে, মানে সে কোনো মতেই নিঃশ্বাস নিতে পারতেছে না। অন্যদিকে তার ওয়াইফ জাস্ট দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে তার হাজব্যান্ডের সাথে কি হইতেছে। তো যেটা হয়, 2012 সালের এপ্রিল মাসের 8 তারিখে স্টার সানডের দিন মার্ক স্টাউডি তার নিজের বাসায় 61 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। পরবর্তীতে তার স্ত্রীকে জিজ্ঞাসা করা হলে তিনি যেটা জানান, ডায়ান যেটা জানান, এটাই তার স্বামীর শেষ ইচ্ছা ছিল, যেটা হওয়ার সেটা হবেই, আমার আর ডাক্তার দেখায় লাভ নাই, কজ আমার আর হাতে বেশি সময় নাই, শুধু শুধু টাকা খরচ করে কোনো লাভ হবে না। এই যে কারণে ডায়ান তার হাজবেন্ডকে এই মুমূর্ষু অবস্থায় ডাক্তারের কাছে নিয়ে যায় নাই, এবং সে আইসিইউর একজন নার্স হওয়ার সত্ত্বেও তার হাজবেন্ডকে সে কোনো হেল্প করেন নাই, কারণ তার স্বামী বলছে যেটা হওয়ার সেটা তো হবেই, তুমি আর কিছু করার চেষ্টা করো না। ডায়ানের ভাষ্য মতে, ডায়ানের বাসার সিচুয়েশনটা তোমাদের সাথে একটু ক্লিয়ার করি। মানে যখন মার্ক নিঃশ্বাস নিতে পারতেছিল না, তার ব্রিদিংয়ের প্রবলেম হইতেছিল, সম্ভবত তাকে মাটিতে শোয়ানো হয়েছিল যেন সে ভালো মতো নিঃশ্বাস নিতে পারে। তো সে যখন আস্তে আস্তে নিঃশ্বাস না নিতে পারার কারণে মৃত্যুবরণ করে, তার লাশটা তো মাটিতেই থেকে যায়। তো এরপরে যখন পুলিশকে কল করা হয়, অথরিটিসরা আসেন, তো ওনারা যখন মার্ক অ্যান্ড ডায়ানের বাসায় আসার পর ওনারা যখন ড্রয়িং রুমে আসে, ডায়ানের সাথে কথা বলতে চান, মানে এখন কিন্তু এমন একটা অবস্থা, এই পাশে পুলিশরা দাঁড়ায় আছে, এখানে হচ্ছে মার্কের লাশ, অন্য সাইডে শন এবং ডায়ান বসে আছে। তো যখন পুলিশ আসছে এবং ডায়ানের সাথে কথা বলতে চাইছে, ডায়ান লিটারেলি তার হাজব্যান্ডের লাশকে এরকম ডিঙ্গায় চলে গেছে পুলিশের সাথে কথা বলার জন্য। তার মানে ওর হাজব্যান্ডের জন্য এতটুকু রেসপেক্ট নাই, এতটুকুর ইমোশনও নাই যে
যখন পুলিশ আসছে ওর হাজব্যান্ডের লাশের উপর দিয়ে পাড়া দিয়ে সে পুলিশের সাথে কথা বলতে চলে গেছে। আমি বুঝলাম যে তিনি অনেক বছর আইসিইউতে কাজ করছে, ওনার চোখের সামনে দিয়ে অনেক লাশ আসা যাওয়া করছে, যে কারণে তাদের কাছে লাশ আর লাশ না। এরপরও এটা তার হাজব্যান্ডের লাশ, এতটুকু তো সে রেসপেক্ট দিবে, সে ঘুরে আসবে। হয়তো বা তার হাজব্যান্ড তাকে লাইফে অনেক কষ্ট দিছে, অনেক জ্বালাইছে, যে কারণে তার হাজব্যান্ডের প্রতি তার কোনো রেসপেক্ট নাই। বাট এটা একটা মৃত মানুষের লাশ, এতটুকু চিন্তা করে সে ঘুরে আসতে পারতো। এটার জন্য তো তার কয়েক সেকেন্ডও বেশি খরচ হইতো না। সে তার কতটা ডিসরেসপেক্ট করে এই মানুষটাকে, যে এতগুলা মানুষের সামনে সে মনে করে নাই যে আমার দেখানোর জন্য হলেও এই লোকটাকে রেসপেক্ট করা উচিত। ওখানে যেসব পুলিশ অফিসাররা আসছিলেন ওনারাও যেটা বলেন, ওনারা এখন পর্যন্ত অনেক কেস ডিল করছেন, আজ পর্যন্ত কোনো ওয়াইফকে দেখে নাই তারা যে তার হাজব্যান্ড মারা গেছে, ওয়াইফ তার হাজব্যান্ডের লাশের উপর দিয়ে এসে পুলিশের সাথে কনভারসেশন করতেছে। এটাও তাদের কাছে খুবই উইয়ার্ড লাগছে। পরবর্তীতে মার্কের বডির কোনো অটোপসি করানো হয় না, কারণ যেটা ধারণা করা হয় মার্ক হয়তো বা ন্যাচারাল কজেই মারা গিয়েছেন। যেহেতু মার্ক তার রেগুলার লাইফে তিনি অনেক এক্সেসিভ ড্রিঙ্কিং করতেন, হয়তোবা এটার সাইড এফেক্টেই তিনি মৃত্যুবরণ করেছেন। মার্কের মৃত্যুর পরের দিনের ঘটনা, অনেকেই যেদিন মার্ক মারা গেছে সেই দিন এসে উপস্থিত হতে পারে নাই, পরের দিন দেখা গেছে যে ডায়নের সাথে এসে তারা দেখা করছে। সেরকমই মার্কের একটা বন্ধু, যে কিনা অনেকদিন ধরেই মার্কের সাথে ব্যান্ডের সাথে জড়িত ছিল, সে একদিন পর জানতে পারে। সে যখনই জানতে পারছে ইমিডিয়েটলি সে ডায়নের সাথে এসে যোগাযোগ করে। উনি যেটা জানান ওই লোকটার ভাষ্য মতে ডায়নকে দেখে বোঝা যাবে না যে একদিন আগেই তার হাজবেন্ড মারা গেছে। এক একজনের গ্রিভিং প্রসেস এক এক রকম, বাট ডায়ন যেভাবে হাস্য উজ্জ্বল হয়ে ঘুরে বেড়াচ্ছে, ওকে দেখে মনে হচ্ছে না যে তার হাজবেন্ড, যার সাথে তার এত বছরের সম্পর্ক, সে গতকাল মারা গেছে। তো যখন এই লোকটা এসে ডায়নকে জিজ্ঞাসা করে যে মার্ক কিভাবে মারা গেছে, ও লিটারেলি যেভাবে কেক বেকিং করার প্রসেস মানুষের সাথে শেয়ার করে, যে প্রথমে তুমি কেকের ব্যাটারটা বানাবা, এরপরে এত ডিগ্রি সেলসিয়াসে তুমি কেকটা ওভেনে ঢুকাবা, কোনো ইমোশন ছাড়া মানুষ যেভাবে রেসিপি শেয়ার করে আরেকটা মানুষের সাথে, ও লিটারেলি সেইভাবে তার ফ্রেন্ড কিভাবে মারা গেছে তার ফ্রেন্ডের সাথে শেয়ার করছে। এখন মেবি সে অতীতে একজন নার্স ছিল বলে হয়তো বা তার সাথে এইভাবে শেয়ার করছে, হু নোজ। আর মেবি তার কিছু আসেই যায় না তার হাজব্যান্ডের প্রতি, হয়তো বা সে এই কারণে এইভাবে কথাবার্তা বলছে। বাট মার্কের বন্ধুর কাছে জিনিসটা একদমই পছন্দ হয় নাই। এরপর ডায়ান তার ফেসবুকে একটা স্ট্যাটাস দেয়, ছিল, ডিয়ার আমার ফেসবুক ফ্রেন্ড, আপনাদের সাথে আমি একটা নিউজ শেয়ার করতে চাই। আমার হাজব্যান্ড, যার সাথে আমি 27 বছর ধরে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলাম, তিনি তার চিরন্তন হোমে তার গন্তব্যস্থলে তিনি পৌঁছে গেছেন। এরকম টাইপের একটা স্ট্যাটাস দেয় সে। সো মার্কের মৃত্যুর পর লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ডায়ানকে $20,000 দেয়, কারণ মার্কের হয়তো বা লাইফ ইন্স্যুরেন্স ছিল যেখান থেকে সে $20,000 পায়। এই টাকাটা পাওয়ার পর ডায়ান ডিসাইড করে, অনেক বছর হয়েছে আমরা এরকম ছোট ঘরে থেকেছি, আমরা একটা বড় বাসা পারচেস করব। তো এই নেইবারহুডে কেন থাকবো, আমরা ভালো একটা নেইবারহুড চুজ করবো আমাদের জন্য। তো ভালো একটা নেইবারহুড তারা নিজেদের জন্য চুজ করে, সেখানে যায়, তাদের জন্য তারা বড়সড় একটা বাসা পারচেস করে। তো নতুন নেইবারহুডে বাসা পারচেস করার পর ডায়ান তার 4 সন্তানকে নিয়ে সেখানেই বসবাস করা শুরু করে। বাট তাদের নেইবারদের সাথে সে একদমই মেলামেশা করে না, কোনো রকমের কোনো কথাবার্তা বলে না। তাদের আশপাশের প্রতিবেশীরা যেটা জানায় যে যদি তারা ডায়ানকে হ্যালো বলে, কখনো ডায়ান তাদেরকে হ্যালো ব্যাক পর্যন্ত করতো না। এই নতুন বাসায় আসার মাত্র 4 মাসের ভিতরে আরেকটি অদ্ভুত ঘটনা ঘটে। ডায়ানের বড় সন্তান শন হঠাৎ করে এক্সট্রিম লেভেলের অসুস্থ হয়ে যায়। তো শনের যে টাইপের লক্ষণগুলো ছিল, প্রচন্ড পেট ব্যথা করতো, তার ডায়রিয়া হচ্ছিল এবং এক্সট্রিম মাথা ব্যথা করতো, এবং সারাক্ষণ তার গা হাত পা ব্যথা করতো। বডির তার এমন কোনো পার্টস নাই যে ব্যথা করে না। অনেক স্টাডিতেই দেখা গেছে যারা অটিজমের শিশুরা থাকে ছোটবেলায় অনেকেরই খিঁচুনির রোগের একটা
প্রবলেম থাকে। বাট যখন তারা আস্তে আস্তে বড় হয়ে ওঠে, বেশিরভাগ সময় মানে 90% বাচ্চাদেরই এই প্রবলেমটা তারা বড় হয়ে গেলে সমস্যাটা চলে যায়। বাট শনের বেলায় যেটা দেখা গেছে, 26 বছর বয়সে ও যখন এই এক্সট্রিম লেভেলের অসুস্থতায় ভুগতে থাকে, ওর ব্যাক টু ব্যাক খিঁচুনি আসতেই থাকে, যেটা একেবারেই আনইউজুয়াল। এমনিতেই শন এত অসুস্থ, তার মধ্যে ওর যখন সিজার আর খিঁচুনি রোগের প্রবলেম হচ্ছে, মানে এটা কিন্তু ওর বডির সব এনার্জি একদম ড্রেন আউট করে নিয়ে যাচ্ছে। মানে ও যত দুর্বল, ওর সিজার আর খিঁচুনি উঠলে ও আরও অসুস্থ হয়ে যায়। এরকম অবস্থায় ওর এক্স আইসিইউর নার্সিং মাদার চুপচাপ দাঁড়ায় থাকে। যখন ওর অন্যান্য বোনরা জিজ্ঞাসা করে যে মা ওর কি হবে, ওর জন্য কি করা উচিত, ডায়ানের অন্যান্য সন্তানরা যখন ডায়ানকে জিজ্ঞাসা করতো মম শন কখন সুস্থ হবে, তখন ডায়ান বলতো অ্যাজ লং অ্যাজ সে ফ্লুইড খাবে সে ঠিক হয়ে যাবে। এই কথা বলে শনকে সুস্থ করার জন্য সে তার সন্তানকে ফ্লুইড হিসাবে তাকে প্রতিদিন কোকাকোলা খাওয়াতো। মানে একবার চিন্তা করো, একটা ছেলে এত এক্সট্রিম লেভেলের অসুস্থ টানা 3 সপ্তাহ ধরে, এবং তার খিঁচুনি উঠতেছে, এবং সে স্পেশাল চাইল্ড, এবং তাকে খেতে অনলি সে কোকাকোলা দিচ্ছে। এবং এমন না যে সে একবার কোকাকোলা খাইয়ে দিয়ে সে সেখানে থেমে গেছে। যখনই শন 1 বোতল কোকাকোলা খেয়ে শেষ করতো, তাকে আবার 1 বোতল কোকাকোলা দিত, যে একটা শেষ হয়ে গেছে আরেকটা খাও, একটা শেষ হয়ে গেছে আরেকটা খাও, এটা খেলেই তুমি সুস্থ হবা। এখানে আমাদের মনে রাখতে হবে, যদি নর্মাল একটা 26 বছরের ছেলে হতো, সে হয়তো বা তার মাকে কোশ্চেন করতে পারতো যে তুমি আমাকে অন্য কিছু না খাইয়ে কেন কোকাকোলা খাওয়াচ্ছ। যেহেতু শন স্পেশাল চাইল্ড, ওর মেন্টাল স্টেজ নিশ্চয়ই অন্যান্য নর্মাল মানুষের মতো হবে না। মাকেই সে ভরসা করে পৃথিবীতে, তার মা ছাড়া তার আর কেউ নাই। তোর মা যখন ওকে বলছে তোমাকে 1-এর পর 1 কোকের বোতল শেষ করতে হবে, সে কোনো কোশ্চেন না করে 1-এর পর 1 কোকের বোতল শেষ করে গেছে। দিনের পর দিন যেতে থাকে, শনকে ডায়ান কোকাকোলা পান করাতেই থাকে। অন্যদিকে শনের শরীরের অবস্থা খারাপ হতেই থাকে, আর এদিক দিয়ে শনকে হসপিটালে নিয়ে যাওয়ার কোনো নাম নেই। না ওকে কোনো বাসায় চিকিৎসা দেওয়া হচ্ছে, না ওকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। এমনিতে ওর মা এক্স আইসিইউ নার্স, তিনিও বাসায় তাকে কোনো সেবা শুশ্রূষা করতেছেন না। পরবর্তীতে সেপ্টেম্বর মাসের 2 তারিখে ডায়ানের বাসার সামনে অনেকগুলো পুলিশের গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এটা দেখে ডায়ানের বাসার সামনের প্রতিবেশীরা কিউরিয়াস হয়েই তার বাসার সামনে যে ভিড় জমায়, যে ব্যাপারটা কি, ওনার বাসার সামনে হঠাৎ করে এত পুলিশের গাড়ি কেন দাঁড়িয়ে আছে। তো এত নেইবারকে জমে থাকতে দেখে ডায়ান বের হয়ে আসে আর খুবই নর্মাল গলায় বলে, আসলে ব্যাপারটা কিছুই না, আমার ছেলে মারা গেছে, এই জন্য পুলিশ এসছে। এটা শুনে প্রতিবেশীরা অনেক অবাক হয়ে যায়। প্রথমত একজনের ছেলে মারা গেছে, ওনার ভিতরে তো কোনো ইমোশন কাজ করতেছে না, আর উনি কিভাবে বলতেছে যে এটা কোনো বিগ ডিল না, আমার ছেলেই জাস্ট মারা গেছে। মানে এটা কেমন টাইপের মা। শনের এই আকস্মিক মৃত্যুর কথা শুনে আশপাশের প্রতিবেশীরা অনেক অবাক হয়ে যায় যে শন তো একেবারে হেলদি একটা ছেলে ছিল, হঠাৎ করে সে কিভাবে মারা গেল। ডায়ান তার নেইবারদেরকে জানায়, যখন সে বুঝতে পারে শনের অবস্থা খারাপ, ইমিডিয়েটলি সে হসপিটালে কল করে। ডক্টররা এসে তার ছেলেকে বাঁচানোর চেষ্টা করলেও বাট তারা ব্যর্থ হন। সো পরবর্তীতে পুলিশরা এসে যখন শনের ডেড বডিটা ইনভেস্টিগেট করেন, ওনারা যেটা দেখতে পান যে শনের মাউথ এরিয়াতে খুবই আনইউজুয়াল ব্লাড স্টেইন ছড়িয়ে ছিটিয়ে আছে। তো শনের এরকম হঠাৎ করে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করাটাও পুলিশদের কাছে খুবই আনইউজুয়াল লাগে, এবং তার মুখে এরকম ছিটাফোটা ব্লাড স্টেইন দেখে পুলিশরা চিন্তা করতে থাকে যে ওর একটা অটোপসি করার প্রয়োজন। তো ওর অটোপসি করানো হয়। অটোপসি করানোর পর পুলিশ অ্যাকচুয়ালি জানতে পারে না অ্যাকচুয়ালি কোন রিজনে শন মারা গেছে। শনের উপরে যিনি অটোপসি এক্সামিন করেন, এক্সামিনার যেটা বলেন, যেহেতু শনের পাস হিস্ট্রি রয়েছে খিঁচুনি অথবা সিজার হওয়ার, সো বারংবার ওর এত খিঁচুনি হওয়ার কারণে আস্তে আস্তে ওর বডি দুর্বল হতে হতে সে মৃত্যুবরণ করেছে। একটা মানুষ যে ধর্মই বিলং করুক না কেন, একজন যখন মারা যায় সেই ধর্মের রীতিনীতি মেনে সবাই কিন্তু চেষ্টা করে যতটুকু সম্ভব একটা ছোটোখাটো অনুষ্ঠান করা। মানে অনুষ্ঠান না, আমি বলতে চাচ্ছি যে ফিউনারাল প্রোগ্রাম, অথবা আমরা মুসলমানরা যেরকম মিলাদ দিয়ে থাকি, মানুষকে খাইয়ে থাকি, এরকম টাইপের কিছু একটা আমরা করে থাকি। যখন শন মারা যায়, শনের মা তার জন্য কিচ্ছু করে না, লিটারেলি তার বডিকে আগুনে পুড়িয়ে ক্রিমেটেড করে ফেলে, নাথিং এলস। এই জিনিসটা প্রত্যেকটা নেইবারের চোখে লাগে।
যে আপনার একমাত্র ছেলে মারা গেছে, তার জন্য আপনি একটা ফিউনারাল প্রোগ্রাম করতে পারলেন না। ততটুকু করে তার ফেসবুকে একটা স্ট্যাটাস দেয় তার ছেলেকে নিয়ে। সেখানে সে লেখে, আমি আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে কীভাবে বলবো বুঝতে পারতেছি না। গত রবিবারে আমার বড় ছেলে শন মৃত্যুবরণ করে। অনেক দিন ধরে সে অসুস্থ ছিল, আমি ভেবেছিলাম সে সুস্থ হয়ে যাবে, কিন্তু সে আর সুস্থ হয়ে ওঠে না। থ্যাংক ইউ সো মাচ আমাদের এই দুর্দিনে যারা ফোন কল দিয়ে আমাদের পাশে ছিলেন। আমাদের জন্য এই সময়টাতে দোয়া করবেন। মানে দ্যাটস ইট। এর থেকে আর বেশি কিছু লিখে নাই। মানে আননোন মানুষের মৃত্যুর কথা শুনলেও যদি কেউ স্ট্যাটাস দেয়, এর থেকে আমার মনে হয় বেটার স্ট্যাটাস দিয়ে থাকে নিজের আপন সন্তান। প্রথম সন্তানের মৃত্যুতে কোনো মা এরকম টাইপের একটা স্ট্যাটাস দিতে পারে আমি জীবনে জানতাম না। ফেসবুক ফ্রেন্ডরা তার কমেন্ট সেকশনে এসে দুঃখ প্রকাশ করতে থাকে যে একজন মহিলা মানে আর কত কষ্টের ভিতর দিয়ে যাবে। 5 মাস আগে তার হাজব্যান্ড মারা গেছে, 5 মাস পর তার বড় ছেলে সন্তান মারা গেছে। একটা মহিলা মানে আর কত কষ্ট সহ্য করবে, ঈশ্বর তাকে শান্তি দিক, ডাডা এরকম টাইপের মানুষ তাকে কমেন্ট করতেছে একের পর এক। অন্যদিকে ডায়েন কিছুদিন আগেই তার ছেলের নামে যে লাইফ ইন্স্যুরেন্সটা করেছিল সেটার টাকাটা উঠাতে গিয়েছে। কিছুদিন আগেই সে তার ছেলের নামে $1,15,000 একটা লাইফ ইন্স্যুরেন্স করেছিল। এত ইয়াং ছেলের জন্য কে এত বড় অ্যামাউন্টের একটা লাইফ ইন্স্যুরেন্স করে? মানে শনের মৃত্যুর পর এত দ্রুত সব কিছু নর্মাল হয়ে যায়, মানে যেটা একেবারেই নর্মাল না। মানে মাত্র 1 সপ্তাহের ভিতরে ডায়েন তার নর্মাল লাইফে ব্যাক করেছে। কোনো গ্রিভিং নাই, কিচ্ছু নাই ছেলের জন্য, সে কোনো ফিউনারাল করে নাই। সে নর্মালি যেভাবে তার লাইফ লিড করে, যেভাবে জবে যায়, যা করে সব কিছুই করতেছে। নর্মালি রিচেল আর ডায়েনের সম্পর্ক তো আগে থেকেই ভালো, বাট যখন শন মারা গেছে এরপর থেকে রিচেল আর ডায়েনের সম্পর্ক আরও বেশি ঘনিষ্ঠ হওয়া শুরু করেছে। মানে এখন ওরা দুজন একদম এরকম একসাথে আটকে থাকে, একসাথে যায়, একসাথে বসে, একসাথে খায়, খুচুর খুচুর আলাপ করে, ফিসফিসায় কথা বলে, ওদের মাঝখানে কাউকে আসতে দেয় না। মানে ওদের এই ক্লোজনেস সারা এবং ব্রিয়ানা দুইজনও খেয়াল করেছে। মানে যখনই রিচেল এবং তার মা ডায়েন কথাবার্তা বলে, মানে তাদের পার্সোনাল কথা, সেখানে এই দুই বোন সারা এবং ব্রিয়ানারও আসা নিষেধ, যে তোমরা আসবা না, আমরা এখন কথা বলতেছি। মানে একই ঘরের ভিতরে 3 মা মেয়ে থাকে, কিন্তু এদের ভিতরেও সেপারেশন হয়ে গেছে। ব্রিয়ানা সারা এক সাইডে, মানে ওরা লেফট ওভার, অন্যদিকে মা ডায়েন এবং রিচেল ওরা এক সাইডে। মানে ওরা নিজেদেরকে আলাদা করে ফেলছে, যে তোমরা এদিকে যাও, আমরা আলাদা। মানে একই বাসায় থাকা সত্ত্বেও ব্রিয়ানা আর সারার নিজেদেরকে খুবই বলতে পারো যে নিঃসঙ্গ মনে হতো। মাসের 3 তারিখে রিচেল তার ফেসবুকে একটা স্ট্যাটাস দেয়। স্ট্যাটাসটা একটু উইয়ার্ড টাইপের ছিল। সে সেখানে লেখে যে আমার মাকে এত চিলমুড়ে আমি আগে কখনো থাকতে দেখি নাই। মানে যেই মহিলার সন্তান এবং স্বামী মারা গেছে, এত দ্রুত সে চিলমুড়ে কিভাবে থাকে? আমি সরি যদি বাইরে থেকে বাচ্চার কান্নাকাটির আওয়াজ আসছে, বিকজ এটা আমি কন্ট্রোল করতে পারতেছি না। আমি চেষ্টা করব নয়েজ ক্যান্সেলিং করার, এরপরও আসলে আমার কিচ্ছু করা থাকবে না। শনের মৃত্যুর পর থেকে ডায়ান আর রিচেল বাসায় থাকে, মানে তারা অলওয়েজ বাসায় সময় কাটায় আর একই সাথে একই ঘরে থাকে। এর ভিতরে সারার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, এরপরে সে চিন্তা করে সে বাসায় ব্যাক করবে। তো সারা যখন বাসায় আসে, রিচেল এই জিনিসটা পছন্দ করে না, কারণ রিচেল পছন্দ করে এই বাসায় তারই ক্ষমতা চলবে। যেহেতু রিচেলের থেকে ব্রিয়ানা ছোট, ব্রিয়ানা রিচেলের কথায় উঠে বসে, রিচেল এটা পছন্দ করে। কিন্তু সারা হচ্ছে কিন্তু আবার রিচেলের বড়। এখন সারা আসলে সারার কথা মতো রিচেলকে চলতে হবে, রিচেলের এটা পছন্দ হচ্ছে না। এখন রিচেলের যেটা পছন্দ হয় না, ডায়ানের তো সেটা পছন্দ হবে না, কারণ ডায়ানের চোখের মনি হচ্ছে রিচেল। অন্যদিকে সারার তো গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ওর স্টুডেন্ট লোন এখনও বাকি। অন্যদিকে সে জবও পায় নাই, এখন সে স্টুডেন্ট লোন কিভাবে পে অফ করবে? অন্যদিকে সে চাকরি বা কখন করবে? তো
তো সারা চিন্তা করে আমি যদি বাসায় চলে আসি, বাসায় থেকে আমি জব খুঁজি, তাহলে তো আমার খাওয়া দাওয়া থাকা নিয়ে কোনো চিন্তা হবে না। তো সারার কাছে মনে হয় এটাই ওর জন্য ভালো হবে, তাই সে বাসায় ব্যাক করে। অন্যদিকে সারা যখন বাসায় এসে তার মাকে জানায় যে আমার কাছে এখন কোনো চাকরি নাই, আর আমি স্টুডেন্ট ডেপ্থের ভিতরেও পড়ে গেছি, তো আমাকে কিছুদিন বাসায় থাকতে দাও। তো এটা যখন শুনতে পায় ডায়ান, ও আবার টেনশন করতে থাকে যে কী ব্যাপার, মেয়ের পড়াশোনা শেষ হয়ে গেছে, চাকরিও পায় নাই, ও আবার লোনের ভিতরেও পড়ে আছে, এখন এখানে এসে কি উঠে পড়বে নাকি, এখন কি ওকেও আমার চালানো লাগবে? মানে এই জিনিসটাও আবার ডায়ানের পছন্দ হচ্ছিল না। এর ভিতরে বেশ কিছুদিন যেতে থাকে, বাট ডায়ান যেটা রিয়েলাইজ করতে পারে, সারাকে দেখে মনে হয় না যে ও দ্রুত জব নেওয়ারও ইচ্ছা আছে। এটা দেখে ডায়ানের তো আর ভাল লাগে না যে এর মানে কি এই মেয়ে এখানেই থেকে যাওয়ার চিন্তা করতেছে, ওর কি কোনো মাথা ব্যথা নাই? তো সারা তার মায়ের বাসায় মুভ করার 9 মান্থের ভিতরে হঠাৎ করে সে অসুস্থ হয়ে যায়, ঠিক যেভাবে তার বড় ভাই অসুস্থ হয়ে গিয়েছিল এবং তার বাবাও অসুস্থ হয়ে গিয়েছিল। তো সারার ভিতরে যে লক্ষণগুলো দেখা দেয়, প্রচণ্ড স্টমাক ক্র্যাম্পস হচ্ছিল, ডায়রিয়া হচ্ছিল, ভমিটিং হচ্ছিল, নজিয়া হচ্ছিল, তার প্রচণ্ড মাথা ব্যথা করতেছিল এবং সারা গা হাত পা ব্যথা করতেছিল, যেমনটা তার ভাইয়ের করতেছিল। সারার প্রবলেম এত তীব্র অবস্থায় বাড়তে থাকে যে শেষ পর্যন্ত ডায়ানের সারাকে হসপিটালাইজ করা ছাড়া আর কোনো উপায় ছিল না। সারাকে হসপিটালাইজ করা হয় এবং তার হোল বডি চেক আপ করা হয় যে কেন এই মেয়েটা এত অসুস্থ হয়ে পড়েছে। ডক্টররা একদম বলতে পারো অবাক হয়ে যায়, মানে ওদের জ জাস্ট মাটিতে ড্রপ করছে। ডক্টর যেটা জানায় ডায়ানকে যে একটা মানুষ বেঁচে থাকা অবস্থায় যতটুক লেভেলে অসুস্থ হতে পারে, সারা এই ইয়াং এজে ততটুকু অসুস্থ। মানে তার প্রত্যেকটা অর্গান রাইট নাও ফেল করতেছে, মানে তার হার্ট ফেল করতেছে, ব্রেনও এই মুহূর্তে ফেল করতেছে, তার 2টা কিডনিও ফেল করতেছে, মানে সব কিছু জাস্ট এখন বন্ধ হয়ে যাচ্ছে। সব কিছুর জন্যই তাকে এখন মানে লাইফ সাপোর্টে দিতে হবে। ডক্টর ডায়ানকে বলতে থাকে যে নিজের মনকে শক্ত করেন, আমরা চেষ্টা করতেছি আপনার মেয়েকে বাঁচানোর জন্য, বাট যেভাবে তার প্রত্যেকটা অর্গান একের পর এক শাটডাউন করার চেষ্টা করতেছে, মনে হয় না আজকের রাতটাও পুরোপুরি আমরা আপনার মেয়েকে টেকাতে পারবো। আর ডক্টররা নিজেদেরকেও প্রচণ্ড হেল্পলেস মনে করতে থাকে। এর রিজন, সারাকে এত টেস্ট করানোর পরও তারা অ্যাকচুয়ালি কজটা বের করতে পারতেছে না যে কি কারণে অ্যাকচুয়ালি সারা এতটা অসুস্থ হয়ে পড়েছে। ডায়ানকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেছে। ডক্টরদের তো এতটুকু আইডিয়া নাই যে ডায়ানের মনে তার মেয়ের জন্য এতটুকু পরিমাণে মায়া মমতা নাই। মানে ডায়ান একদম কোল্ড, মানে কোল্ড স্টোরের মতো কোল্ড হয়ে দাঁড়ায় আছে এভাবে। ওকে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। ডায়ান জাস্ট তার মোবাইলটা হাতে নিয়ে তার ফেসবুকে স্ট্যাটাস দিতেছে, সবার কাছে আমি দোয়া প্রার্থনা করছি, আমার মেয়ে অনেক অসুস্থ, এখন আইসিইউতে আছে। শেষ। মা হিসাবে তার দায়িত্ব ডান। এদিক দিয়ে সে লিটারেলি হসপিটালে দাঁড়িয়ে রিচালের সাথে প্ল্যান করতেছে নেক্সট হলিডেতে তারা কোথায় যাবে। যেহেতু ডক্টর বলেই দিছে সারা আর বাঁচবে না, তাহলে তাকে নিয়ে তো আর চিন্তা করার আমাদের দরকার নাই। ডায়ানরা যে এরিয়াতে বসবাস করত, সেখানকার লোকাল চার্চের প্যাস্টর সারার অসুস্থের কথা শুনতে পান এবং এটাও তিনি জানতে পারেন যে কিভাবে সারার বাবা এবং ভাই মারা গিয়েছেন। উনি এটা জানতে পেরে মানে উনি চিন্তা করতে থাকেন যে জিনিসটা একদমই নর্মাল না, এখানে খুবই সাসপিসিয়াস থিংস হচ্ছে। তো উনি মনে করেন এটা মনে হয় আমার পুলিশকে জানানো উচিত। মেবি তাদের ফ্যামিলিতে তাদের সাথে কেউ কিছু একটা করতেছে যে কারণে একের পর এক মানুষ অসুস্থ হচ্ছে। তো একজন চার্চের প্যাস্টর একটা ফ্যামিলির ব্যাপারে কমপ্লেন করেছে পুলিশের কাছে। তো পুলিশের কাছে এই জিনিসটা অ্যাকচুয়ালি অনেক সিরিয়াস লাগে এবং পুলিশরা এই পুরো কেসটা নিয়ে অ্যাকচুয়ালি স্টাডি করা স্টার্ট করেন যে কিভাবে মানে পুলিশরা এই পুরো ফ্যামিলি ট্রিটা নিয়ে একটা কেস স্টাডি করা স্টার্ট করেন যে কিভাবে মার্কের মৃত্যুর সাথে শনের মৃত্যুর লিঙ্ক রয়েছে এবং এই দুজনের মৃত্যুর সাথে কিভাবে
সারার অসুস্থের লিঙ্ক রয়েছে, এবং এগুলো চেক করতে করতে তারা চিন্তা করেন যে আমাদের রাইট নাও একটু হসপিটালে যেয়ে দেখে আসা উচিত যে সারার রাইট নাও কারেন্ট সিচুয়েশনটাও কি। তো হসপিটালে সারাকে দেখতে যেয়ে পুলিশ ডায়ানের সাথে কথা বলে এবং তাকে জাস্ট এমনিতেই জানায় যে আমরা অ্যাওয়ারনেসের জন্যই এসেছি, আমরা জাস্ট আপনার সাথে স্মল টক করতে চাচ্ছি, আপনি জাস্ট আমাদের সাথে কথা বলার জন্য কি একটু থানায় যেতে পারবেন। তো ডায়ান এই জিনিসটা খুবই নর্মালি নাই, যেহেতু তার হাজবেন্ডের আগে মারা গেছে, তার ছেলেও মারা গেছে, সেখানেও 2বার পুলিশ আসছিল, কোনো বিগ ডিল ছিল না। তো চিন্তা করে সারা তো মারাই যায় নাই, সারা তো অসুস্থ হসপিটালে আসছে, সো পুলিশ যেহেতু যেতে বলছে এটা কোনো বিগ ডিল না। তো সে পুলিশের সাথে থানায় চলে যায়। তো সেখানে যে পুলিশও তার সাথে বলতে পারো খুবই ক্যাজুয়ালি গল্প করতে থাকে। এগুলোর কিছু ভিডিও ফুটেজ তোমরা চাইলে ইউটিউবে দেখতে পারবা। তো পুলিশ ওকে জিজ্ঞাসা করতে থাকে যে অ্যাকচুয়ালি আপনার হাজব্যান্ড কীভাবে মারা গেছে। খুবই নর্মালি বলতে থাকে, আমার জামাই এই তো এই বছরের প্রথম দিকেই মারা যায়, ওর অ্যাকচুয়ালি হার্টের প্রবলেম ছিল, ডায়াবেটিক্সেরও প্রবলেম ছিল, ও অনেক ড্রিঙ্কসও করতো, সো সব মিলিয়ে অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড হঠাৎ করে মারা যায়। হঠাৎ করে ডায়ানকে জিজ্ঞাসা করে আপনার কি কোনো ছেলে আছে? ডায়ান খুবই নর্মালি উত্তর দেয় না। একবার চিন্তা করো, যদি কোনো মানুষের ছেলে মারা যায় সে কিন্তু বলবে যে আমার ছেলে ছিল, এখন বেঁচে নাই। আজ পর্যন্ত আমি নিজেও কোনোদিন শুনি নাই কোনো মা বলে যে না নাই। বাট যখন পুলিশ মানে পেপার দেখতে দেখতে বলে যে আমরা তো শুনেছি আপনার ছেলে আছে, তখনই ডায়ান হঠাৎ করে বলে না আমার ছেলে ছিল, সে অ্যাকচুয়ালি মারা গেছে। তো পুলিশ একদমই বুঝতে দেয় নাই ডায়ানকে যে অ্যাকচুয়ালি এখানে ওর ইনভেস্টিগেশন চলতেছে। তো বলে যে ও আচ্ছা কোনো ব্যাপার না। পরে পুলিশ ডায়ানকে জিজ্ঞাসা করে যে আপনার ছেলে কিভাবে মারা গেছে, আমরা কি জানতে পারি? বলে যে হ্যাঁ, অ্যাকচুয়ালি ওর যখন সিজার উঠছিল খিঁচুনি হওয়া অবস্থাতে একটা পর্যায়ে ও শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। তখন পুলিশ বলে যে আজ পর্যন্ত এরকম কোনো কেস আমরা পাই নাই যে একজন মানুষ খিঁচুনি ওঠা অবস্থায় মারা যায়। তখন ডায়ান বলে যে অ্যাকচুয়ালি অতীতে আমি একজন আইসিইউ নার্স ছিলাম, আমি এরকম রুগী দেখেছি, এরকম টাইপের অনেক রুগী আমাদের কাছে এসেছে। তখন পুলিশ অফিসার বলে ও আচ্ছা, তাহলে মনে হয় এরকম রুগী হয়। অ্যাকচুয়ালি আমাদের কাছে তো এরকম টাইপের খুব একটা রেকর্ড আসে না, আমরা জানি না। তখন ডায়ান বলতে থাকে যে না, আমাদের কাছে এরকম টাইপের রুগীর রেকর্ড আছে। মানে একবার চিন্তা করো, যখন একটা মাকে জিজ্ঞাসা করা হচ্ছে তার ছেলের অসুস্থের ব্যাপারে এবং কেউ এই জিনিসটা নিয়ে সন্দেহ করতেছে, একটা মা কিন্তু ডক্টরের রেকর্ডে অথবা তার নার্সিং ক্যারিয়ারের রেকর্ডে কি হয়েছে না হয়েছে সেগুলোর উত্তর দিবে না। উল্টো সে বলবে আমার ছেলে কিভাবে মারা গেছে না গেছে সেটা আমার থেকে কে ভালো জানে। সে কিন্তু এই ব্যাপারে কোনো জোরদার হয়ে কথা বলে নাই। সে বলছে তার ক্যারিয়ারে সে এরকম টাইপের রুগী দেখছে, তার মানে এটা খুবই নর্মাল যে তার ছেলে এইভাবে মারা গেছে। 45 মিনিট ধরে যে ডায়ান পুলিশের সাথে কথা বলতেছে, ওর কনফিডেন্স কিন্তু এক মুহূর্তের জন্য ড্রপ করে নাই। ও হাসতেছে, খেলতেছে, পুলিশদের সব কথার অ্যান্সার দিতেছে। তো পুলিশ হঠাৎ করে 45 মিনিট পর ডায়ানকে বলে যে অ্যাকচুয়ালি আপনাকে অন্য একটা কারণে আমরা পুলিশ স্টেশনে ডেকেছি। তো ডায়ান বলে যে ও আচ্ছা বলেন, কোনো সমস্যা নাই। বলতেছে যে আমরা আপনার ছেলের অটোপসিটা আবার রিএক্সামিন করতে চাচ্ছি, সেটার জন্য আপনার একটা সাইন দরকার, সেটা অ্যাকচুয়ালি করানোর জন্য আপনাকে ডাকা হয়েছে। এটা শোনার পর ডায়ানের মুখ গেছে শুকিয়ে। একবার তার ছেলের অটোপসি তো করানো হয়েছে, তাহলে কেন আবার করানো হবে? তো ডায়ান যখন জানতে পারে তার ছেলের আবার অটোপসি রিএক্সামিন করা হবে, মানে এখন তার কনফিডেন্স লেভেল এরকম করে কমে আসছে। মানে এখন সে খুবই ভয়ে, খুবই জড়সড় হয়ে কথা বলতেছে, কারণ সে এখন বুঝতে পেরেছে মানে যে কোনো কিছু বেরিয়ে আসতে পারে, মানে যেটা বাংলাতে বলে কেঁচো খুঁড়তে যে সাপ বের হয়ে আসা। এখন সে খুবই ইনায় বিনায় পুলিশ অফিসারকে বলতেছে আসলে আমার ছেলের ব্যাপারে তো আমি খুব কিছু জানি না, তার প্রাইভেট লাইফে সে কী করতো, কাদের সাথে মিশতো, কোনো কিছু খেত কি না, বাট আমার হাজব্যান্ডের ব্যাপারে একটা জিনিস আপনাদের জানানো হয় নাই, সে তো একজন সিঙ্গার ছিল, অনেক উল্টাপাল্টা মানুষের সাথে তার উঠা বসা ছিল। সে শুধুমাত্র যে ড্রিঙ্কস করতো অথবা স্মোক করতো সেটাই না, সে উত্তেজিতমূলক অনেক ধরনের পাউডারও সেবন করতো। এখন সেসব খাওয়ার কারণে আমার হাজব্যান্ড মারা গেছে কি না
অন্যদিকে পুলিশ যখন জিজ্ঞাসা করে ডায়ানকে যে আপনার কি মনে হয় আপনার ছেলে উত্তেজিতমূলক পাউডার খেত, এইভাবেই সে মৃত্যুবরণ করেছে, ডায়ান যেটা বলে অ্যাকচুয়ালি আমার ছেলের ব্যাপারে তো আমি কিছু জানি না, সে কার সাথে মিশতো অথবা কিছু খেত কি না, বাট আমার ছেলে অনলাইনে অনেক টাইপের জিনিসপত্র দেখতো যেগুলো দেখে নিজেকে করে ফেলা যায়। পরবর্তী পুলিশ যখন সারার কথা জিজ্ঞাসা করে, ডায়ান যেটা জানায় যে আমার মনে হয় সারাও তার ভাইয়ের মতো নিজেকে আনালাইভ করার চেষ্টা করেছিল, এই কারণে সে নিশ্চয়ই কিছু একটা খেয়েছে এবং নিজের উপর দিয়ে কিছু একটা করেছে যে কারণে সে এরকম অসুস্থ হয়ে গেছে। কিন্তু কথা হচ্ছে এতক্ষণ ধরে কিন্তু নিজের মুখে ডায়ান কিছুই স্বীকার করে নাই, যতক্ষণ পর্যন্ত না পুলিশ বলছে তার ছেলের অটপসি তারা রিএক্সামিন করতে চায়। মানে রিএক্সামিনের কথা শুনেই এখন ডায়ানের মুখ থেকে বলতে পারো এভাবে ক্ষয় ফুটতেছে। তো যখন মার্ক, শন এবং সারাকে নিয়ে যখন পুলিশ এত কোশ্চেন করছিল ডায়ানকে, হঠাৎ করে ডায়ান এরকম চুপ থাকতে থাকতে পুলিশকে এক পর্যায়ে বলে, আমি জানতাম ওদের সাথে এরকম হবে, আমি জানতাম অনেকদিন ধরে ওরা অ্যান্টিফ্রিজ খাচ্ছিল, এইসব খেলে তো ওদের সাথে এগুলো হবেই। তোমরা যারা জানো না তাদেরকে যেটা বলতে চাই, অ্যান্টিফ্রিজ হচ্ছে একটা কেমিক্যাল যেটা গাড়ির ভিতরে দেওয়া হয় যেন গাড়ির ভিতরে কোনো কিছু আটকে না যায় আর গাড়ির ভিতরে কিছু জমে না যায়, এই জন্য এটাকে অ্যান্টিফ্রিজ বলা হয়। হোপফুলি আমি ঠিক মতো বলতেছি। গাড়ির ভিতরের কলকবজাকে ক্লিয়ার রাখার জন্য বেসিক্যালি জিনিসটা ব্যবহার করা হয়। পুলিশের কাছে সে এমনভাবে স্বীকার করতেছে, আমি জানি আমার বাচ্চারা অনেক দিন ধরে চকলেট খাচ্ছিল, তাদের দাঁতে তো পোকা লাগারই কথা। মানে লিটারেলি এইভাবে বলতেছে, আমি জানতাম তার অনেক দিন ধরে অ্যান্টিফ্রিজ খাচ্ছে, তাদের তো মরারই কথা। মানে লিটারেলি সেম ভাইব দিচ্ছে না? মানে তুমি যখন জানতেছো এরকম টাইপের একটা জিনিস তোমার বাচ্চা তোমার হাজব্যান্ড খাচ্ছে, তুমি কেন তাদেরকে আটকাও নাই, কেন তাদেরকে তুমি মানা করো নাই? এবং তোমার সুস্থ সবল হাজব্যান্ড, তোমার 2 ছেলে মেয়ে কেন অ্যান্টিফ্রিজ খাবে? একটা সুস্থ মস্তিষ্কের মানুষ কেন মনে করবে আচ্ছা আজকে থেকে আমি মোবিল খাবো, পানি আর খাবো না? কাচের জানালা কি সাউন্ড প্রুফ বানানো পসিবল হয়? তোমাদের যদি আইডিয়া থাকে আমাকে একটু জানায়ও, কজ আমি পার্মানেন্টলি বাসার জানালাটা তো আর বন্ধ করতে পারতেছি না, বাট জানালাটা আমার যেভাবে সাউন্ড প্রুফ বানাইতে হবে। কজ আমার কাছে মনে হয় মাঝে মাঝে আমি আমার নেইবারদের বাসাতেই থাকি। মানে আমরা ধরে নিচ্ছি যদি কেউ ভুল করে এই কেমিক্যালটা খেয়ে ফেলে, সাথে সাথে তার ডিজিনেস, ড্রাউজিনেস চলে আসবে, সে ঠিক মতো হাঁটতে পারবে না, ঠিক মতো কথা বলতে পারবে না, মানে তাকে কিছু জিজ্ঞাসা করলে মানে ঠিক মতো ব্রেন ইউজ করে সে কথার রিপ্লাই পর্যন্ত দিতে পারবে না। আর সে যদি একটু বেশি সেবন করে ফেলে, এতে তার ডায়রিয়া শুরু হবে, তার ভমিটিং শুরু হবে, তার প্রেশার লো হওয়া শুরু হয়ে যাবে, মাথা ব্যথা করা শুরু করবে, তার সারা গা হাত পা ব্যথা করা শুরু করবে। যদি কেউ এই কেমিক্যাল কন্টিনিউ সেবন করতে থাকে তাহলে তার আস্তে আস্তে কিন্তু অর্গ্যান ফেল হতে থাকে। বুঝতে নিশ্চয়ই আর বাকি নেই, এতক্ষণ ধরে যতগুলো সিমটমসের কথা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, অলরেডি মার্ক, শন এবং শারার ভিতরে এই সব সিমটমসগুলো কিন্তু দেখা দিয়েছে। পুলিশের সাথে যখন ডায়ান কথা বলছিল এবং কথা বলতে বলতে যখন একটা পর্যায়ে তিনি বলে ওঠেন, ওদের তো এরকম হওয়ারই কথা, আমি জানতাম ওরা এতদিন ধরে অ্যান্টিফ্রিজ খাচ্ছিল। তো পুলিশ যখন এই কথাটা শুনতে পান, ওনারা এরপর এমনিতেই বুঝতে পেরে যান যে মার্ক এবং শনের মৃত্যুর পিছনে অবশ্যই অ্যান্টিফ্রিজ রয়েছে এবং এই যে সারা হঠাৎ করে এভাবে অসুস্থ হয়ে পড়েছে এটার পিছনেও অ্যান্টিফ্রিজ রয়েছে। কিন্তু ওনারা যেটা বুঝতে পারেন না যে সুস্থ মস্তিষ্কের এই 3টি মানুষ কেন নিজে নিজেই অ্যান্টিফ্রিজ খেতে যাবে। যে ডিটেকটিভ অ্যাকচুয়ালি ডায়ানের ইনভেস্টিগেশন করছিল, জবানবন্দি নিচ্ছিল, উনি খুবই ট্রিকি এবং খুবই ট্যালেন্টেড আমি বলবো, বিকজ উনি আগেই অবশ্যই ডায়ানের ব্যাকগ্রাউন্ড চেক করেছিল এবং উনি জানতেন যে ডায়ান ছোটবেলা থেকে অনেক রিলিজিয়াস পার্সন এবং সে রেগুলার চার্চে আসা যাওয়া করে। তো যখন ডায়ান অলরেডি স্বীকার করে ফেলেছে যে তার হাজব্যান্ড এবং 2 বাচ্চা অ্যান্টিফ্রিজ নিচ্ছিল, যদিও বা এটা কোনোদিনও সম্ভব না, সুস্থ মস্তিষ্কের 3জন মানুষ মানে অ্যান্টিফ্রিজ খেতে খেতে মারা গেছে, এটা একদমই অ্যাবনর্মাল, নিশ্চয়ই তাদেরকে কেউ খাইয়েছে। পুলিশরা অলরেডি জানে যেটা ডায়ানই খাইয়েছে,
এখন এটা ডায়ানের মুখ থেকে স্বীকার করাতে হবে। তো এটা এখন কিভাবে ডায়ানকে দিয়ে পোলাইটলি ওনারা স্বীকার করাবেন? তো এই ডিটেকটিভ যেটা করেন, উনি খুব সুন্দর করে ডায়ানকে বোঝাতে থাকে যে দেখুন, আমি নিজে একজন খ্রিস্টান, আমি গডকে বিলিভ করি এবং আমি এটাও জানি যদি আমরা গডের কাছে ক্ষমা চাই তিনি আমাদেরকে ক্ষমা করে দিবেন। আমি মনে করি আপনার মনের ভিতরে যদি কোনো সত্য লুকিয়ে থাকে আপনার সেটা আমার সাথে শেয়ার করা উচিত, কারণ আপনি যদি গডকে বিলিভ করে থাকেন গডও আপনাকে ক্ষমা করে দিবে। মানে জাস্ট ট্রিক খাটায় মানে ওর থেকে সত্যটা বের করে আনার চেষ্টা করতেছে। তো ডিটেকটিভ যখন এই কথা ডায়ানকে বলতে থাকে, ডায়ান ননস্টপ কান্না করতেছে, কোনো কথা বলতেছে না, পাথরের মতো করে বসে আছে। এরপরে ওই ডিটেকটিভ বলতে থাকে ডায়ানকে যে দেখুন, কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ তো নিজের হাতে এন্টিফ্রিজ খাবে না, নিশ্চয়ই তাকে কেউ খাইয়েছে। আপনি স্বীকার করুন আপনি আপনার হাজব্যান্ডকে এবং বড় ছেলে শন এবং সারাকে আপনি এন্টিফ্রিজ খাইয়েছিলেন। ও ডিরেক্টলি বলে না যে হ্যাঁ আমি আমার সন্তান এবং স্বামীকে এন্টিফ্রিজ দিয়েছি। ও ডিটেকটিভকে বলে যে অ্যাকচুয়ালি আমি জানতাম না ওই মুহূর্তে আমার কি করা উচিত ছিল, অ্যাকচুয়ালি আমি জানতাম না। তার মানে ও অ্যাকচুয়ালি স্বীকার করে যে ও ওই মুহূর্তে কি করতে হবে না জানতে পেরেই ও ওর স্বামী এবং সন্তানকে এন্টিফ্রিজ খাইয়েছে। এরপর ডায়ান নিজেই স্বীকার করে গত 12 মাস ধরে সে তার ফ্যামিলি মেম্বারদেরকে অল্প অল্প করে এন্টিফ্রিজ সে নিজ হাতে খাওয়াচ্ছিল। এই কথা শোনার সাথে সাথে পুলিশ অফিসাররা ইমিডিয়েটলি ডায়ানের বাসা সার্চ করার জন্য যায় এবং ডায়ানের গ্যারেজ থেকে তারা গ্যালেনের উপরে গ্যালেন অ্যান্টিফ্রিজের খালি বোতল উদ্ধার করে। গেস হোয়াট, এর পাশে তারা কি পেয়েছে? অনেক অনেক খালি বোতল কোকাকোলা। এর মানে এতদিন ধরে সে তার ছেলেকে, তার হাজব্যান্ডকে ফ্লুইড খাওয়ানোর নাম করে সে যে কোকাকোলা খাওয়াতো, এই কোকাকোলার ভিতরে সে একটু একটু করে অ্যান্টিফ্রিজ দিয়ে সে তার স্বামীকে এবং সন্তানকে খুন করেছে। একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, অ্যান্টিফ্রিজ কিন্তু হচ্ছে এক্সট্রিমলি পয়জনাসড একটা কেমিক্যাল। তুমি যদি এটা ডক করে খেয়ে ফেলো তুমি ইমিডিয়েটলি মুখে ফেনা তুলতে তুলতে মারা যাবা। এখন অনেকের মাথায় আসতে পারে তাহলে এরা এত আস্তে আস্তে মারা গেল কেন? এটাই হচ্ছে কাহিনী। যেহেতু ডায়ান হচ্ছে আইসিইউর একজন নার্স, এ কারণে সে কিন্তু জানে যে একটা কেমিক্যাল কতটুক মানুষ সেবন করলে সে অসুস্থ হবে কিন্তু মৃত্যুবরণ করবে না। আর এই সুযোগটাকেই কাজে লাগিয়ে সে একটু একটু করে সে বাচ্চাদেরকে এবং তার হাজব্যান্ডকে কোকাকোলার ভিতরে এই ওষুধটা খাইয়ে খাইয়ে তাদেরকে অসুস্থ করে রাখত। এমনভাবে তাদেরকে সে খুন করেছে যেন মানুষের চোখে লাগে যে তারা অসুস্থ হয়ে জাস্ট নর্মালভাবে মারা গেছে, নাথিং এল। যেহেতু তার হাজব্যান্ড আগে থেকেই অ্যালকোহলিক ছিল, সো যেন মানুষের চোখে দেখায় যে তার হাজব্যান্ড মদ খেতে খেতে একটা পর্যায়ে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে। অন্যদিকে শন, তার ছেলে যেহেতু অটিস্টিক এবং ছোটবেলা থেকে তার খিঁচুনির সমস্যা রয়েছে, সে তার ছেলের মৃত্যুটা কেমনভাবে সাজিয়েছে দেখতে যেন মনে হয় ছেলেটার খিঁচুনির সমস্যা আবার হঠাৎ করে বেড়ে গিয়েছিল, একটা পর্যায়ে খিঁচুনি হতে হতে সে মারা গিয়েছে। ওভারঅল ডায়ানের কেসটার ব্যাপারে আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে, মানে যখন ডায়ান আর্লি 20s ছিল, যখন তার 22 বছর বয়স, তার গান শুনতে ভালো লাগতো, ফেস্টিভ্যালে যেতে ভালো লাগতো, মানে এই সব কিছু তার কাছে খুবই পছন্দ ছিল। তখন যখন তার প্রথমবারের মতো মার্কের সাথে পরিচয় হয়, এই যে মার্ক একটা ব্যান্ডের ভোকালিস্ট, গিটারিস্ট এবং সে গানও লেখে, মার্কের এই চার্মিংনেসটা তার খুবই ভালো লাগে এবং এটা দেখেই সে মার্কের প্রেমে পড়ে যায় এবং সে মার্ককে বিয়ে করে ফেলে। তো বিয়ে তো করে ফেললো একজন সিঙ্গারকে, কিন্তু সে নিশ্চয়ই চিন্তা করেছিল যখন তাদের সন্তান জন্মগ্রহণ করে ফেলবে হয়তোবা তার হাজব্যান্ড এবার তাদের লাইফ নিয়ে একটু সিরিয়াস হবে। এখন সে গান লেখার পাশাপাশি, গান গাওয়ার পাশাপাশি কোনো জবও করবে। হঠাৎ করে যখন ব্যাক টু ব্যাক 6 বছরের ভিতরে ডায়ানের 3টা বাচ্চা হয়ে গেল, ডায়ান যেটা রিয়েলাইজ করলো ওর হাজব্যান্ডের ভিতরে শুধু চার্মিংনেসটাই আছে, মানে গান গাওয়া, গান লেখা, গিটার বাজানো,
এর থেকে বেশি তার হাজবেন্ড কিছু করতে পারেন না। মানে সে যতবারই জব করার চেষ্টা করেছে, কোনো জবই তাকে দিয়ে হয় না, কোনো জবেই সে টিকতে পারে না। সে হাইপার হয়ে যায়, চিল্লাচিল্লি করে, বাসায় ভাঙচুর করে, শুধুমাত্র গান গাইতে এবং গান লিখতেই সে ভালোবাসে। বাসায় থাকতে সে পছন্দ করে, সে ড্রিঙ্কস করতে পছন্দ করে। ডায়ান যখন এগুলো রিয়েলাইজ করতে পেরেছে, আমার কাছে মনে হয় এরপর থেকে হয়তো বা তার ভালোবাসা আস্তে আস্তে কমা স্টার্ট করে দিচ্ছে। কারণ একটা মেয়ে সংসার চালাবে, একটা মেয়ে তার বাচ্চাদেরকেও লালন পালন করবে, তার হাজব্যান্ডেরও দেখভাল করবে। এই জিনিসটা কিন্তু দেখা যায় অনেক মেয়েকেই তার হাজব্যান্ডের প্রতি আনঅ্যাট্রাকটিভ বানাতে থাকে। তো যাই হোক, আমি বলবো না যে ডায়ান কোনো ভালো মা অথবা ভালো স্ত্রীর উদাহরণ। অন্যদিকে ডায়ান যখন রিয়েলাইজ করতে পারে তার 3 বাচ্চার ভিতরে এক বাচ্চার অটিজম আছে, আরেক বাচ্চার লার্নিং ডিসএবিলিটিস আছে, ওই সময় ডায়ান আরও ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। বিকজ এইসব বাচ্চাদেরকে তোমার আরও সময় দিতে হবে, আরও ডাক্তার দেখাতে হবে। এগুলো নিয়ে হয়তো বা ডায়ান আরও চিন্তায় পড়ে যেতে থাকে। এ কারণেই হয়তো বা ডায়ান তার হাজব্যান্ডকে জানায় যে আমরা আর কোনো বাচ্চা নিব না, আমাদের এখন ফ্যামিলি প্ল্যানিংয়ে আসা উচিত। হয়তো বা দুইজনের কোনো একটা ভুলের কারণেই ডায়ান 40 বছরে আরেকবার প্রেগনেন্ট হয়ে যায় এবং তাদের ঘরে আরেকটি কন্যা সন্তান আসে। তারও লার্নিং ডিসএবিলিটিস এবং আরও কিছু কিছু প্রবলেম ছিল। এটা জাস্ট লিটারালি আমার পার্সোনাল অপিনিয়ন। মানে পুরো কেস স্টাডি করার পর আমার কাছে যেটা মনে হয়েছে, যখন ও রিয়েলাইজ করতে পারে ওর 4 বাচ্চার ভিতরে 3 বাচ্চারই সমস্যা আছে, একটা বাচ্চাই ভালো, ডায়ান মনে করছে আমার এই একটার উপরে ফোকাস দিতে হবে। বিকজ 3টা তো মানে, আর এগুলোর জন্য আমি দায়ী না, আমার হাজব্যান্ড দায়ী, এবং আমার হাজব্যান্ড এই ভরণ পোষণ আমাকে দেয় না। সো ওর হাজব্যান্ডের উপরে ঘৃণা এখান থেকে জন্মানো স্টার্ট করে এবং বাচ্চাদের প্রতি এখান থেকে ঘৃণা জন্মানো স্টার্ট করে। এবং ও মনে হয় মনে মনে অনেক আগে থেকে এটা চিন্তা করতো যে কিভাবে এই 3 বাচ্চা এবং হাজব্যান্ডকে ওর লাইফ থেকে ও সরাবে। আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে, দেখো ডায়ান যেহেতু এই সংসারটা নিজেই চালাতো, বাচ্চাদের খাওয়া দাওয়া পড়াশোনার টাকাও সেই দিত, তার হাজব্যান্ডকেও সেই চালাতো, তার হয়তো বা মাথায় এই জিনিসটা ঘুরছে, যদিও বা ডাইনি জিনিসটা কোথাও স্বীকার করে নাই, যে আমি কেন ডিভোর্স দিয়ে এখান থেকে চলে যাব। ডিভোর্স দিয়ে এখান থেকে চলে গেলে তো আমার কোনো লাভ নাই, আমাকে এমন কিছু করতে হবে যেন ওদেরকে ছেড়ে গেলে যেন আমার লাভ হয়। তো প্রথমে একজন আইসিইউ নার্স ছিল, বাট ও 4র্থবারের মতো যখন প্রেগনেন্ট হয়, ওর পক্ষে আর আইসিইউর জবটা করা পসিবল হচ্ছিল না। এই কারণে ও একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করা স্টার্ট করে। আমার কাছে মনে হয় এই ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করার সময় ও বিভিন্ন টাইপের মানুষকে বিভিন্ন লাইফ ইন্স্যুরেন্সের টাকা ক্লেম করতেও দেখছে। ওখান থেকেই হয়তো বা ওর মাথায় যে বুদ্ধিটা আসছে, আমার হাজব্যান্ড আমাকে ভালোবাসে না, ওকে আমি দেখতে পারি না, আমি ওকে ডিভোর্সও দিয়ে দিতে চাই। হোয়াট ইফ ওকে আমি মেরে ফেলি, এমনভাবে মারি যেটা দেখলে মনে হয় যে ও নর্মালি মারা গেছে, আর সেখান থেকে আমি ভালো একটা টাকা ইনকাম করি। তো পরীক্ষামূলক সম্প্রচারণ করার জন্য, সরি আমি ফান করে বলতেছি, আমার কাছে যেটা মনে হয়েছে, ওর জামাইটাকে প্রথম গিনিপিগ ও বানাইছে। এর কারণ ওর জামাইকে কিন্তু ও বেশি টাকার লাইফ ইন্স্যুরেন্স দেয় নাই, অনলি 20,000 টাকা আমার যতদূর মনে আছে। এতটুক টাকার একটা অ্যামাউন্ট তার হাজব্যান্ডের জন্য সে দিয়েছিল। এটা দিল, এরপর ওর মাথায় মেবি এন্ট্রি ফ্রিজের আইডিয়াটা আসে। আর যেহেতু সে হচ্ছে একজন নার্স, এই কারণে সে জানে কতটুকু পরিমাণে খেলে অ্যাকচুয়ালি মানুষ মারা যাবে না, বাট হালকা হালকা অসুস্থ হতে থাকবে। আর যেহেতু এন্ট্রি ফ্রিজ মানে তুমি যদি একটা সার্টেন অ্যামাউন্টে কাউকে খাওয়াতে পারো, সেটা খেলে মানুষ এরকম টিপসি হতে থাকবে, যেটা দেখলে মনে হবে সে মদ খেয়েছে। আর যেহেতু তার হাজব্যান্ড রেগুলার মদ খায়, সো মানুষ দেখলে এটা ওদের কাছে নর্মাল মনে হবে। মানে আমার কাছে যেটা মনে হয়েছে, যখন সে তার হাজব্যান্ডকে মেরে ফেলছে এবং পুলিশও ধরতে পারে নাই যে অ্যাকচুয়ালি এই লোকটা কীভাবে মারা গেছে, কোনো রকম সন্দেহ না হয়ে তার হাজব্যান্ডের মৃত্যুটা হয়ে গেল, এখান থেকে ডায়ানের অ্যাকচুয়ালি কনফিডেন্সটা গেইন করলো। তার হাজব্যান্ডের লাইফ ইন্স্যুরেন্সের মানিটা ছিল হচ্ছে 20,000। 1 লাখ দিয়ে তার ছেলের জন্য সে লাইফ ইন্স্যুরেন্সের মানিটা করে $1,15,000। বুঝতেই পারতেছো রেশিওটা কত বড়। কারণ সে ততদিনে হয়তো বা এই কনফিডেন্সটা গেইন করে ফেলছিল যে আমি তো আমার হাজব্যান্ডকে অলরেডি খুন করে ফেলছি, আমাকে পুলিশরাও ট্র্যাক করতে পারে না, এর মানে আমার ছেলেকেও কেউ ট্র্যাক করতে পারবে না। তো এরপর যখন পুলিশ ডায়ানকে জিজ্ঞাসা করে যে আপনার হাজব্যান্ডকে না হয় আপনি রাগ করে মেরে ফেলছেন, আপনার বাচ্চাকে কেন আপনি মারছেন, ডায়ান লিটারেলি ইমোশনলেসভাবে বলে যে ও একটা কীট পতঙ্গের মতোই,
এর থেকে আমার জন্য ইম্পর্টেন্ট ছিল না। ও প্রত্যেক জায়গায় আমাকে ইন্টারফেয়ার করতো, আমাকে ডিস্টার্ব করতো। তার মানে ডাইন এখানে যেটা বুঝিয়েছে, ওর ছেলে ওকে এতটাই ডিস্টার্ব করতো যে কারণে ও মনে করছে ওকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া উচিত। বাট আমার কাছে যেটা মনে হয়েছে যে যখন ওর হাজব্যান্ডকে ও অ্যাকচুয়ালি খুন করতে পেরেছে এবং ওর হাজব্যান্ডকে খুন করার পর এখান থেকে ও $20,000 একটা হিউজ অ্যামাউন্ট ও হাতে পেয়ে গিয়েছে, যেটা দিয়ে ও বাড়ি কিনে বাচ্চাদেরকে নিয়ে মুভ করে ফেলছে। 5 মাস যাওয়ার পর ওর হাজব্যান্ডের নিশ্চয়ই ওর হাতের টাকা শেষ এবং ওর ছেলেকে ওর পছন্দ ছিল না। ওর মনে হয় এই লোকটা সামলাতেও পারছিল না। তো ওর চিন্তা করে একটা বড় জাম্প দিই, আমার ছেলের জন্য আমি 1,15,000 একটা লাইফ ইন্স্যুরেন্স করি এবং ওর যেহেতু পাস হিস্টরি আছে খিচুনি উঠার, ওকে এমনভাবেই আমি মৃত্যুর দিকে ঠেলে দিব যেন খিচুনি উঠতে উঠতে মারা যায়। এরপরে পুলিশরা যখন জিজ্ঞাসা করে ডায়ানকে যে তাহলে সারাকে কেন আপনি খুন করার চেষ্টা করেছেন, ও লিটারেলি এরকম কোল্ড হয়ে বলতে থাকে, কারণ লেজি, দ্যাটস ওয়াই। ও গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছে, এখনও কোনো চাকরি জোগাড় করতে পারেনি, বন্ধুদের সাথে ঘোরাঘুরি করে, আড্ডা মারে, ড্রিঙ্কস করে, কিন্তু চাকরি না, চাকরির জন্য অ্যাপ্লাই করে না। এখনও ওর স্টুডেন্ট লোন বাকি আছে। ওকে দেখে তো আমার মনে হয় দিন শেষে ওর লোনটা আমাকে পে অফ করতে হবে। এই কথা শুনে আমি ঢোক গিলতেছিলাম, কারণ যদি এরকম মন মানসিকতা আমাদের এশিয়ান প্যারেন্টসদের হওয়া শুরু হয়, একবার চিন্তা করো, আমাদের আশপাশের দিকে তাকাও অথবা তুমি তোমার দিকে তাকাও, আমাদের বাবা মা আমাদের সবাইকে মেরে ফেলতো। যেভাবে দিনের পর দিন আমরা আমাদের বাবা মার ঘাড়ে বসে বসে খাই, শুক্রিয়া করো শুক্রিয়া, যা বাবা মারে বলো আসসালামু আলাইকুম, আমাদেরকে মাফ করে দেন। হ্যাঁ, অনেককেই বাবা মা কথা শোনায় কাজ না করার জন্য, না পারার জন্য, বাসা থেকে বের তো করে দেয় না। আর এখানে এক মাকে দেখো, দেখো বাচ্চাকে মেরে ফেলতেছে, দেখো যাও যারা যারা বাপ মার সাথে খারাপ ব্যবহার করো, যে বাপ মার পা টিপে দিয়ে আসো আর বলো ভুল করে ফেলছি, আর করবো না, মাফ করে দাও। আমি যে আজকে একটা বিদেশি গল্প শুনে আসছি, মেয়েটা এখনো চাকরি পায় নাই বলে মা ওকে বিষ খাওয়াই মেরে ফেলে দেওয়ার চেষ্টা করছে। তুমি যে এখন আমাকে খাওয়া দাওয়া দাও, এটার জন্য আমি অনেক থ্যাঙ্কফুল। রাইট নাও কারেন্ট সিচুয়েশনটা তোমাদের সাথে একটু ক্লিয়ার করি। এখন সারা হচ্ছে হসপিটালাইজ হয়ে রয়েছে। অন্যদিকে ডাইনকে জিজ্ঞাসাবাদ করার জন্য একজন ডিটেকটিভ পুলিশ স্টেশনে নিয়ে গেছে। যখন ডাইন অলরেডি পুলিশ স্টেশনে রয়েছে, কিছু পুলিশ অফিসার আবার ডাইনের বাসায় গেছে তার বাসাটাকে সার্চ করার জন্য। এই মুহূর্তে বাসায় রয়েছে রিচেল, যার বয়স 22 বছর, এবং 9 বছরের ব্রিয়ানা। ওরা 2 বোন এই মুহূর্তে বাসায় রয়েছে। তো পুলিশ যে জানায় যে তারা বাসাটাকে সার্চ করতে আসছে, তো ওরা পুরো বাসাটাকে সার্চ করে ওদের গ্যারেজ থেকে কোকাকোলার বোতল এবং কিছু অ্যান্টিফ্রিজের বোতল উদ্ধার করে। সেটা করার সময় তারা পুরো বাসাটাকেই সার্চ করছিল যে আরও কিছু তারা জিনিস উদ্ধার করতে পারে কিনা। তো সেখান থেকে তারা একটি ডায়েরিও উদ্ধার করে, আর এই ডায়েরিটা হচ্ছে রিচেলের পার্সোনাল ডায়েরি। রিচেল ডায়েরি লেখা স্টার্ট করেছে 2012 সালের জানুয়ারি মাসের দিক থেকে, আর তখন কিন্তু তার বাবা মার্ক কিন্তু তখনও বেঁচে ছিল। আর এই ডায়েরিতে ওই সময় যে জিনিসটা এন্ট্রি করে সেখানে লেখা ছিল যে আমি অলরেডি জেনে গেছি মাত্র 2 মাসের ভিতরে কিভাবে আমার বাবা মৃত্যুবরণ করবে। তার মানে একদম বিগিনিং থেকে এই সুস্থ মস্তিষ্কের মেয়েটা জানতো তার মা তার বাবাকে কিভাবে খুন করতে যাচ্ছে। ওর ডায়েরিতে আরেকটা এন্ট্রি ছিল যে কিছুদিনের ভিতরেই শন মারা যাবে, সব কিছু একদম চেঞ্জ হয়ে যাবে, কিন্তু সব কিছুই দিন শেষে ঠিক হয়ে যাবে। এর মানে তার ভাই যে মারা যাবে এটাও সে আগে থেকে জানতো। রিচেলের ডায়েরিতে আরেকটা এন্ট্রি ছিল, যারা শুধু চুপ করে থাকতে পারে তারাই শুধু বেঁচে থাকবে। আমার মা, আমি আর আমার ছোট বোন। তার মানে প্রথম থেকেই ব্রিয়ানাকে মারার তাদের কোনো প্ল্যান ছিল না, যেহেতু তার 9 বছর বয়স, সে কিছুই জানে না। তাদের ক্ষোভ ছিল তাদের বাবার উপরে, তাদের বড় ভাইয়ের উপরে এবং সারার উপরে। পুলিশরা এই ডায়েরিটা পড়ার সাথে সাথে রিচেলকে জিজ্ঞাসাবাদ করার জন্য ইমিডিয়েটলি পুলিশ স্টেশনে নিয়ে যায়। তো পুলিশ স্টেশনে যাওয়ার পর একজন ডিটেকটিভ রিচেলকে জানায় যে অলরেডি তোমার মা কনফেস করেছে তিনি তোমার বাবাকে এবং তোমার ভাইকে খুন করেছে। এ ব্যাপারে তুমি যদি কিছু জেনে থাকো আমাদেরকে তুমি জানিয়ে দাও, তাহলে এই কেসটা আমাদের সলভ করতে সহজ হবে। রিচেল যেটা করে, ও মানে এমন একটা ভান করে পুলিশের সামনে যে ওই জিনিসটা জানতোই না। বলতে থাকে, ও মাই গড, আমার মা এটা করছে, আমি জানতাম না,
আমি এটা প্রথমবারের মতো জানতে পারছি, মানে ও মানে জাস্ট বেস্ট অ্যাক্টিং করার চেষ্টা করে যে আজ আমি অ্যাক্টিং করে দেখিয়ে দিব যে আমি কত পাকা। রিচাল যখন পুলিশকে এটা জানে, রিচাল থেকে ও মাই গড, আমার মা এটা করছে আমার ভাই আর বাবার সাথে, এটা আমি মানতে পারতেছি না, আমি রাইট না টোটালি কনফিউজড, আমি শকড। মানে ও অ্যাক্টিং করতেছে, মানে ও লিটারেলি মানে পুলিশকে বোঝানোর চেষ্টা করতেছে যে ও জানতোই না, এটা একদম ফ্রেশলি বেকড ওভেন পিজার মতো ওর কাছে একটা নতুন খবর। যখন এরকম করে কাঁদতেছিল তখন হঠাৎ করে পুলিশ অফিসার এসে বলে, রিচাল এই যে তোমার ডায়েরি আমাদের কাছে, যে তোমার লেখা ডায়েরি, এখানে তুমি লিখছো 2 মাসের ভিতরে আমার বাবা মারা যাবে, তার কিছুদিনের ভিতরেই আমার ভাই মারা যাবে, এবং যারা চুপ করে থাকবে শুধু তারাই বেঁচে থাকবে, আমি, আমার মা, আমার ছোট বোন। এ ব্যাপারে কি তুমি কিছু বলতে চাও? আর এটা তোমার হাতের লেখা এবং তোমার ডায়েরি, এটা এবং তোমার রুম থেকে এটা আমরা খুঁজে পেয়েছি। এটা দেখে এবার রিচেল, অ্যাকচুয়ালি আপনারা যেটা মনে করতেছেন এটা আসলে সেটা না, আমি অ্যাকচুয়ালি এগুলো স্বপ্নে দেখছি, এগুলো আমি স্বপ্নে দেখতাম এক একদিন, আর আমি যেগুলো স্বপ্নে দেখতাম এগুলোকে আমি আমার ডায়েরিতে লিখে রাখতাম। প্রথম দিকে তো রিচাল কিছুই স্বীকার করতে চাচ্ছিল না। এরপরে যখন পুলিশ অফিসাররা তাকে ঘন্টার পর ঘন্টা জিজ্ঞাসাবাদ করতে থাকে এবং তাকে প্রেশারাইজ করতে থাকে, একটা পর্যায়ে রিচাল স্বীকার করে যে অ্যাকচুয়ালি আমি সব কিছুই জানতাম, যে আমার বাবার সাথে কি করা হবে এবং আমার ভাইয়ের সাথে কি করা হবে। আমার মা অ্যাকচুয়ালি আমার সাথেই প্ল্যানটা করেছিল এবং তিনি আমাকে জানিয়েছিলেন যে আমার ভাই এবং আমার বাবাকে ডিফ্রিজ খাইয়ে তিনি তাদেরকে করবেন। রিচেল এটাও জানায় 2011 সালের ক্রিসমাসেই তার মা অ্যাকচুয়ালি এই প্ল্যানটা করে ফেলেছিল যে নেক্সট 2012-এর প্রথম দিকের ভিতরেই আমাদের এই প্ল্যানটা সেরে ফেলতে হবে। এরপরে পুলিশ রিচালকে জিজ্ঞাসা করে যে তোমরা তাহলে সারাকে কেন হসপিটালে নিলা? এর আগে তো তোমরা তোমার বাবাকে হসপিটালে নাও নাই, তোমার বড় ভাইকেও তো হসপিটালে নাও নাই। রিচাল যে অ্যান্সারটা দেয়, মানে ও যে ওর মায়ের মেয়ে, এখানেই সেটা প্রমাণ হয়ে যায়। বলে যে কেউ যদি বাসায় মারা যায়, বাসাটা অনেক নোংরা আর ন্যাস্টি হয়ে যায়। দ্যাটস ওয়াই আগেই আমরা সারাকে হসপিটালে নিয়ে গেছি যেন হসপিটালে মারা যায়। এর মানে ওদের কখনোই ইন্টেনশন ছিল না সারাকে বাঁচানোর, শুধুমাত্র ওদের ঘরটা যেন নোংরা না হয়, দ্যাটস ওয়াই ওরা সারাকে হসপিটালে পাঠাইছে। আর যেহেতু ডায়ান একজন আইসিইউ নার্স, সে অলরেডি নিশ্চয়ই সারার সিমটম দেখে বুঝে গেছিল যে এই মেয়েকে বাঁচানো এমনিতেও পসিবল না। সো হসপিটালে নিয়ে যদি আমরা ওকে রেখে দিই, সো ডাক্তারের সামনে যদি ও মারা যায় জিনিসটা খুবই নর্মাল মনে হবে, আর কেউ আমাদেরও মৃত্যুর দায় দিতে পারবে না। আর আমরা এদিক দিয়ে ওর লাইফ ইন্স্যুরেন্সের মানি নিয়ে মা মেয়ে হলিডেতে চলে যাব। জাস্ট চিন্তা করো কি মাস্টার প্ল্যান বানাইছে এই মা মেয়ে। মানে পার্সোনালি আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে, যেহেতু মার্ক খুন হওয়ার পরও ওরা ধরা খায় নাই, শন খুন হওয়ার পরও ওদেরকে কেউ ধরতে পারে নাই, সারাকে যদি ওরা 4-5 বছর ধৈর্য নিয়ে ধরে খুন করতো, ওরা ধরা পড়তো না। যেহেতু ওরা ব্যাক টু ব্যাক 3 জনকে খুন করার চেষ্টা করছে, আর ওদের চার্চের প্যাস্টরের কাছে জিনিসটা সন্দেহমূলক মনে হয়েছে বলে ওরা পুলিশকে বলে দিয়েছে, দ্যাটস ওয়াই ওরা ধরা খাইছে। বিকজ যেই মাস্টার প্ল্যান ওরা বানাইছে, আর যেহেতু ডায়ান হচ্ছে একজন আইসিইউ নার্স, ও জানে কিভাবে একজন রুগীকে অসুস্থ রুগী বানিয়ে ডাক্তারদের কাছে প্রেজেন্ট করলে ডাক্তাররা কখনো বুঝবে না যে ও খুন হচ্ছে নাকি অ্যাকচুয়ালি ন্যাচারাল কজে মারা যাচ্ছে। যে কারণে এই প্ল্যানগুলো প্রত্যেকবার একেবারে বলতে পারো নিট অ্যান্ড ক্লিনভাবে হয়ে গেছে। প্রথমে তো ডাক্তাররা সারাকে দেখে ভেবেছিল যে সারাকে কোনো মতেই বাঁচানো পসিবল হবে না, কিন্তু 24 ঘন্টা তাকে আইসিইউতে রাখার পর ডাক্তার রিয়েলাইজ করতে পারে আস্তে আস্তে সারার বডি রিকভারি হওয়া স্টার্ট করেছে। অতীতে ডক্টররা যেটা জানায় যে সারা একেবারে অন টাইমে হসপিটালে এসে পৌঁছেছিল, মানে ও যদি 1 মিনিট এদিক ওদিক করতো হয়তো বা ওকে বাঁচানো পসিবল হতো না। লাকিলি সারাকে বাঁচানো পসিবল হলেও এই ইন্টারফিস খাওয়ানোর কারণে ওর বডিতে যে মাল্টিপল অর্গান ড্যামেজ হয়েছে, ওর ব্রেনে যে ড্যামেজ হয়েছে, এটা নিয়ে ওর সারা জীবন চলতে হবে। এগুলো ওর পক্ষে আর রিকভার করা পসিবল হবে না। হসপিটালাইজ হওয়ার পর যখন প্রথমবারের মতো স্যারের জ্ঞান ফিরে, ও যেটা রিয়েলাইজ করতে পারে ও শুধু চোখটাই ওপেন করতে পারছে, আর ওর ফুল বডি লিটারেলি প্যারালাইজড। ও কিচ্ছু মুভ করতে পারছে না, কোনো কথাও বলতে পারতেছে না, জাস্ট চোখটাই ওপেন করতে পারতেছে। হসপিটালে থাকতে থাকতে সে বডি মুভ করা শিখে, আস্তে আস্তে কথা বলা শিখে, আস্তে আস্তে হাঁটতে পারা শিখে,
এতটুকু রিকভারি করতেই স্যারের কয়েক বছর লেগে যায়। মানে এখনও হাঁটতে চলতে পারে ঠিকই, বাট ওর যে ব্রেন ড্যামেজটা হয়েছে, মানে ও এখন এত শিশু সুলভ হয়ে গেছে, একা একা ওর লাইফ লিড করা পসিবল না। মানে ও একা কোনো বাসায় থাকতে পারবে না, তাই ওকে একটা লিভিং ফ্যাসিলিটিসে পাঠিয়ে দেওয়া হয়। অন্যদিকে রিচেল আর ডায়ানের এখন ট্রায়াল স্টার্ট হয়ে গেছে। ট্রায়ালের সময় আসার পর মা আর মেয়ে এখন আলাদা হয়ে গেছে, এখন দুজন দুজনকে দেখতে পারে না। মা বলে তোর কারণে আমি ওদেরকে খুন করছি, আর মেয়ে বলে তুমি নিজের ইচ্ছায় ওদেরকে খুন করছো, আমি জাস্ট তোমাকে সাপোর্ট করছি, এগুলোর দায়ভার আমি নিতে পারবো না। এখন এই যে দুই মা মেয়ে, জানের জান পরাণের পরাণ, এখন ওরা ওদেরকে আর কেউ দেখতে পারে না। এর একটা পর্যায়ে রিচেল তার মায়ের এগেনস্টে প্রিডিল করতে রাজি হয়, মানে সে তার মায়ের এগেনস্টে সাক্ষী দিবে জাজের কাছে এবং এর বিনিময়ে সে তার শাস্তিটা কমিয়ে নিবে। তো সবাই চেয়েছিল ডায়ানকে যেন মৃত্যুদণ্ড দেওয়া হয়, বাট ডায়ানকে অবশেষে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি, বাট তাকে যাবজ্জীবন কারাদণ্ড সর্বশেষে শোনানো হয়। অন্যদিকে রিচেলকেও যাবজ্জীবন কারাদণ্ড শোনানো হয় উইথ পসিবিলিটিস অফ প্যারোল। এর মানে ওকে সাজা দেওয়া হয় টোটাল 42 বছরের, এরপর ওকে পসিবিলিটিস অফ প্যারোল দেওয়া হয়। এর মানে হচ্ছে ও 42 বছর সাজা খাটার পর জাজের কাছে আপিল করতে পারবে ওর শাস্তি কমানোর জন্য অথবা ওকে ছেড়ে দেওয়ার জন্য। এরপরে জাজের উপর ডিপেন্ড করবে, জাজ ওরে আপিলটা অ্যাকসেপ্ট করবে কিনা অর রিজেক্ট করবে কিনা। ওটা যখন ডায়ান আর রিচেলের এই শাস্তির রায় শোনানো হচ্ছিল, সেখানে কিন্তু সারাও ছিল। ও জাজকে যেটা জানায় যে ডায়ানকে আর রিচেলকে আমি আর ফ্যামিলি মেম্বার বলে আর কাউন্ট করি না। এই ছিল হচ্ছে আজকের 12 প্যাচালো। হোপফুলি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার চলে আসবো নতুন কোনো 12 প্যাচাল নিয়ে। টিল দেন, আল্লাহ হাফেজ।